লাইভ হতে যাচ্ছে। আচ্ছা, লাইভ একটু লাইভ। দেখেন তো হচ্ছে কি। হুম হচ্ছে কি হুম লাইভ। তাহলে লাইভ? শেয়ার দিই না। হুম আমি তো দেখতে পাচ্ছি না। আমি এই যে পেজ আবার ওপেন করলাম। হুম লাইভ আছে। হুম হুম। তাহলে একবার শেয়ার দিয়ে নেই। শেয়ার দেওয়ার আগে সবাইকে শুভ সন্ধ্যা যারা আমাদেরকে দেখতেছেন। জুমে অনেকে আছেন এবং ফেসবুক লাইভে আমার মনে হয় যে এতক্ষণে আরো কয়েকজন যুক্ত হয়ে যাওয়ার কথা। ফেসবুক লাইভ কি কেউ দেখতেছে? আল্লাহ জানে। যুক্ত হচ্ছেন মানুষজন। হতে থাকুক, আমরা আস্তে আস্তে শুরু করি। হুম। ফেসবুক লাইভে যারা আমাদেরকে আরো দেখছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার নাম লায়েস এবং আমার সাথে আজকে আছেন অরূপ রাহি। আমরা দুজনেই মিরিক এবং লোকায়তর কর্মী। আহ আমরা লোকায়ত থেকে আজকে আমাদের এই আলাপটা করতেছি। লোকায়ত একটা বিউপনিবেশিক আহ দুনিয়ার কল্পনা করে এবং সেই অনুযায়ী আমাদের চিন্তা চর্চা এই এই কাজগুলো আমরা চালাই যাওয়ার চেষ্টা করতেছি। এবং লোকায়ত আহ মানে সবসময় এটা কোনো একদম মানে সমাজের সাথে নিয়ে আমরা কাজ করতে চাই এবং সেভাবেই আমরা কাজ করি। এবং সমাজের কন্ট্রিবিউশনে, আমাদের বন্ধুদের কন্ট্রিবিউশনে আমরা আমাদের আমাদের এই আমাদের এই সংগঠনটা চলে। তো গত 2 মাসে আমাদের যারা বাংলাদেশের নানান খোঁজ খবর যারা রাখতেছেন দেখতেছেন যে আহ সবচেয়ে সব আহ, জনপরিসরে সবচাইতে যে শব্দগুলা বেশি ব্যবহৃত হয়েছে তার মধ্যে একটা সম্ভবত গণতন্ত্র। এটা প্রচুর ব্যবহৃত হয়েছে এবং সেই সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলাপ করব। এবং আমরা আজকে আলাপ করব বাংলাদেশের গণতন্ত্রের সংকট এটা নিয়ে। এবং মোটামুটি পোস্ট কলোনিয়াল রাষ্ট্রে এটার যে গণতন্ত্রের সংকট সেটা নিয়ে। এবং পোস্ট কলোনিয়াল একটা আহ, লক্ষ্য করলে দেখবেন যে আমরা পোস্ট কলোনিয়াল শব্দটা আমরা ঊর্ধ্বকমার মধ্যে রাখছি। এবং কেন ঊর্ধ্বকমার মধ্যে রাখছি সেটা নিয়েও আহ রাই ভাই নিশ্চয়ই আলাপ করবেন। তো আমরা দেখতেছি যে এই পোস্ট কলোনিয়াল যে সমাজগুলাতে এবং এই পোস্ট কলোনিয়াল সমাজে বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত, আহ এই সাবকন্টিনেন্টের যে দেশগুলো সব আরো যে ঊর্ধ্বকমার মধ্যে পোস্ট কলোনিয়াল যেসব দেশগুলো আছে সেখানে এখানে যে গণতন্ত্র যে আমরা যেভাবে বুঝি সেই বোঝাপড়ার ক্ষেত্রে আমরা মনে করছি যে একটা কিছু মানে কিছু সমস্যা আছে। এবং এই সমস্যাগুলা এই সমস্যাগুলা নিয়েই আজকে আলাপটা হবে। এবং এই এই বোঝাপড়া গুলার জন্য একটা নতুন পদ্ধতি, কাঠামো এবং তরিকা আমরা মনে করি যে আমরা মানে দরকার আছে বলে আমরা মনে করি আর কি। তো সেই আলাপগুলাই আজকে হবে। আহ আমার মনে হয় যে আমাদের আলাপ শুরু করে দিতে পারি। হুম ঠিক আছে, ধন্যবাদ লাইস। আর যারা আসছেন ইতিমধ্যে জুমে এবং ফেসবুক লাইভে, সবাইকে স্বাগত জানাই আমিও, এবং ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আলাপ শুরু করি। চেষ্টা করব
একদম নির্দিষ্টভাবেই কয়েকটা কথা বলার জন্য। আপনাদের যদি কারো তারপরেও কোনো তারপরেও না, অবশ্যই আপনাদের চিন্তা, মতামত, বক্তব্য, প্রশ্ন ইত্যাদি থাকতে পারে, সেটা আপনারা শেয়ার করবেন আমাদের ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে এবং জুমের চ্যাট অপশনে। সেটা আমাদের আলাপকে আর একটু আগানিতে সাহায্য করবে। তো আলাপ শুরু করি এইভাবে যে, কি কনটেক্সটে আমরা আলাপ করতেছি আজকে। আমরা এটা নিয়ে লায়েসে বলছেন যে গত খালি 2 মাস নয়, 2 মাসে তো অনেক আলাপ হচ্ছে, অনেক রকম রাজনৈতিক আহ পরিস্থিতি চলতেছে বাংলাদেশে। কিন্তু শুধু বাংলাদেশ বলে না, বাংলাদেশে আমাদের গত এই রাজনৈতিক স্বাধীনতা বা রাষ্ট্র পত্তনের অর্ধশতক বছর হয়ে যাওয়ার পরেও আমাদের এক ধরনের বলতে হচ্ছে বা দেখতে হচ্ছে বা অভিজ্ঞতা হচ্ছে আমাদের যে গণতন্ত্র আছে কি নাই, এই তর্কগুলা করতে হচ্ছে আমাদেরকে। গণতন্ত্র কিভাবে চাই, গণতন্ত্র চাই কি না, এই আলাপও করতে হচ্ছে আমাদের। তেমনি সারা দুনিয়াতেই গণতন্ত্র নিয়ে, যেমন গণতন্ত্রের সংকট যেমন আছে বাংলাদেশের মধ্যে, সারা দুনিয়াতেও আছে। এবং সারা দুনিয়াতেই গণতন্ত্র নিয়ে কথাও অনেক চলতেছে, প্রচুর। গণতন্ত্র এমন কোনো ঘটনা নয় যে ঘটনার আর বিষয়ে চিন্তা ভাবনা তর্ক বিতর্ক শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র একটা ফরম্যাটে ফেলে সব চলতে থাকবে, ব্যাপারটা মোটেই সেরকম নয়। তো সেই রকম কনটেক্সট থেকেই আমরা আলাপ করতেছি। কিন্তু বিশেষ করে বাংলাদেশের যে বাস্তবতা, সেখান থেকে আমাদের আলাপটা আজকে চেষ্টা করব করার। এর কারণ হলো যে, এটাকে কোনো বিমূর্ত আলাপে পরিণত না করা, সেটা আমরা চাই না। এবং আমরা চাই যে একটা খুবই আমাদের দেশকাল সাপেক্ষে এই আলাপটা করার মধ্য দিয়ে এখানকার সামাজিক রাজনৈতিক দিশা নির্মাণে আমাদের সম্মিলিত যে চেষ্টা, যে উদ্যোগ, সেটা সেখানে আমাদের ভূমিকা রাখা। তো সেখান থেকে আলাপটা চলবে। এবং এই আলাপের আরেকটা কন্টেক্সচুয়াল জায়গা হচ্ছে যে, বা দেশকাল প্রেক্ষিতগত জায়গা হচ্ছে যে, আলাপগুলো কোত্থেকে হয়। অর্থাৎ আমাদের এই গণতন্ত্র বিষয়ক বোঝাপড়ার তাত্ত্বিক, দার্শনিক, জ্ঞানতাত্ত্বিক যে ব্যবস্থা আছে, অবস্থা আছে, দশা আছে, পদ্ধতি এবং প্রক্রিয়া আছে, সেইটার এক ধরনের বাস্তবতা আছে, এক ধরনের রিয়েলিটি, এক ধরনের কায়েমি অবস্থা আছে। সেই অবস্থাটা কি, সেটাও খেয়াল রাখা। এবং সেইখানেও আমাদের হয়তো কিছু বক্তব্য থাকবে না, হয়তো না, নিশ্চিতভাবেই সেখানে কিছু বক্তব্য থাকবে। তো সেই জায়গা থেকে আলাপটা শুরু হচ্ছে। এবং এই আলাপের দুইটা চ্যালেঞ্জও আছে আজকের, অন্তত এই আলাপে। একটা হচ্ছে যে, আহ যেসব ধারণা প্রয়োগ করে, যেসব আহ, বর্গ বা প্রত্যয় বা ধ্যান ধারণা বা কনসেপ্ট প্রয়োগ করে আলাপ করবো, তার বেশ কিছু হয়তো কারো জন্য নতুন লাগতে পারে, বা কারো জন্য কম অধিকারের এলাকা লাগতে পারে। সেটা একটা বিষয় থাকতে পারে, বা আমাদের সমান নয় অ্যাটলিস্ট সেই জায়গা থেকে অধিকারটা। আর হচ্ছে যে, এই অনলাইন প্ল্যাটফর্মে আলাপের কিছু সুবিধা অসুবিধা, সেটা তো আছে। সময়েরও সমস্যা আছে, কারণ আলাপটা ব্যাপক, কিন্তু সেটাকে করতে হবে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা একটা চ্যালেঞ্জ আছে আমাদের। সেগুলো সহই আমরা আশা করি যে আলাপটা কিছুটা হলেও আমরা আজকে সারতে পারবো। আজকে আলাপের মূল বক্তব্য আমি আগে কয়েকটা বলে নিই, কয়েকটা বক্তব্য বলবো, শেষে আবার কয়েকটা মূল বক্তব্য থাকবে। একটা হচ্ছে যে, আমরা মনে করি না যে গণতন্ত্র একটা চিরায়ত ব্যাপার। এবং আমরা মনে করি যে গণতন্ত্র একটা উদ্ভূত, নির্মীয়মান, আহ বিবর্তনশীল একটা রাজনৈতিক ব্যবস্থা এবং প্রক্রিয়া, যেটার একটা নির্দিষ্ট ঐতিহাসিক পটভূমি আছে বিকাশের, এবং একটা প্রক্রিয়া আছে তার বিবর্তনের। বিশেষ করে আমরা যে আধুনিক রাজনৈতিক ব্যবস্থা দেখি সারা দুনিয়ায়, আহ সেইটার সেটার সাপেক্ষে যে রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতি, সরকার, রাষ্ট্র, এই বিষয়ে যে আমাদের ধ্যান ধারণা তৈরি হচ্ছে, সেখান থেকে কথাটা বলতেছি যে, সেটা আহ সেইখান থেকে যে গণতন্ত্রের যে ধ্যান ধারণা তৈরি হয়েছে আমাদের, অভিজ্ঞতা তৈরি হয়েছে আমাদের, সেটার একটা ঔপনিবেশিক, বর্ণবাদী আহ ঐতিহাসিকতা আছে। সেটা খেয়াল রাখার ব্যাপার আছে।
এর মানে এই নয় যে আমরা এটাকে বাতিল বা অগ্রহণযোগ্য বা এগুলা বলছি গণতন্ত্রকে, না সেটা নয়, কিন্তু এইটার সঙ্গে এই জিনিসগুলো যুক্ত, সেটা মনে রাখাটা খুব জরুরি। এবং সেটা কিভাবে, সেটা আমরা একটু হয়তো আরেকটু পরে বিস্তারিত আলাপ করবো, অন্তত আরো কয়েক লাইন। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন রাষ্ট্র, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা মনে করি যে এমন নয় যে বাংলাদেশ সরাসরি ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়ে গেল, ব্যাপারটা এভাবে ঘটে নাই। আমরা দুইবার দেশ ভাগের মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্র গড়ছে। একবার ভারত নামে স্বাধীনতা হয়েছে এই অঞ্চলে, আর একবার ভারত এবং পাকিস্তান নামে। দ্বিতীয়বারে পাকিস্তান অংশ থেকে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান তৎকালীন, সেটা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে হাজির হয়েছে। কিন্তু আহ এইটার যে ঐতিহাসিক মাত্রা, রাজনৈতিক মাত্রা, সাংস্কৃতিক এবং রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া এবং রাষ্ট্র যেভাবে এটা আহ বহাল আছে, তার মধ্যে যে এক হচ্ছে যে এটার প্রত্যক্ষ ও ঔপনিবেশিক যে শাসনের প্রভাব রয়ে গেছে, সেটা আছে আইনগত ভাবে, আরো নানান ভাবে, সামাজিক অর্থনৈতিক বিন্যাসের মধ্যে। একই সঙ্গে এটার এটার পুরো রাষ্ট্র প্রকল্পের যে আহ, প্রকল্পটা, রাষ্ট্রের যে কল্পনাটা, সেটাও গভীরভাবে ঔপনিবেশিক। সেই জায়গা থেকে আমরা এটাকে বলতেছি যে একটা পোস্ট কলোনিয়াল রাষ্ট্র। এই পোস্ট কলোনিয়াল কেন ঊর্ধ্বকমা বলতেছি, সেটা আমরা, এটা কারণটা হচ্ছে আমরা মনে করি না যে দুনিয়া থেকে কলোনিয়ালিটি শেষ হয়ে গেছে। দুনিয়াতে প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন বা ঔপনিবেশিক সরকার যেটাকে বলা যায়, সেইটা হয়তো আমরা সেইখান থেকে হয়তো মুক্ত হয়েছি। বেশিরভাগ জাতিরাষ্ট্র বা যেটাকে নেশন স্টেট বলা হয় সেগুলা। কিন্তু আমাদের চিন্তা চৈতন্য, জ্ঞান ব্যবস্থা, অর্থনৈতিক, সামাজিক এবং রাষ্ট্র প্রক্রিয়া পুরোটা জুড়েই সেই ঔপনিবেশিকতার যে মাত্রাটা, ব্যাপকতাটা, গভীরতাটা, সেটা এখনো চলমান, বহমান, অব্যাহত আছে। সেই কারণে আমরা মনে করি যে এটা কলোনিয়ালিজমের পোস্ট আমরা অর্জন করে ফেলছি। এই কারণে এটা পোস্ট কলোনিয়ালটাকে আমরা একটা ঊর্ধ্বকমা বলছি, এই শুধু এইটুকু অর্থে যে প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন কায়েম নাই, রাজনৈতিক প্রত্যক্ষ সরকার, এই যে ব্যাপারটা দেখি আমরা, সেইটা শাসনটা নাই, কিন্তু ঔপনিবেশিকতা আছে নানা মাত্রিক। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে যে গণতন্ত্র বলতে আমরা যে আহ যা দেখি দুনিয়া জুড়ে, তার অন্তত দুইটা রকম অভিজ্ঞতার পর্ব আছে। একটা হচ্ছে যে আহ ঔপনিবেশিক শাসন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পোস্টকলোনিয়াল যে রাষ্ট্রগুলো হাজির হইলো, জাতিরাষ্ট্র ইত্যাদি, সেই সেই রাষ্ট্রগুলোর গণতন্ত্র চর্চার ধরনটা কেমন। আর হচ্ছে যে কলোনাইজার সমাজ বা পশ্চিম ইউরোপ, নর্থ আমেরিকা, এই এই যে সমাজ, যারা সাবেক কলোনাইজার, সাবেক এবং বর্তমান অনেক অনেক অংশে, এই দুইটা রকম সমাজে, দুইটা রকম রাষ্ট্রে গণতন্ত্র দুই রকম ঐতিহাসিক মাত্রা নিয়ে হাজির হয় এবং চর্চিত হয়। এই দেশকাল সাপেক্ষতা খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করার বিষয় আছে আমাদের মতন সমাজেও। এবং সেদিক থেকে আমরা খুব সহজে বলতে পারি যে বাংলাদেশের গণতন্ত্র স্থানীয় এবং বৈশ্বিক বেশ কিছু সম্পর্ক সূত্রে আবদ্ধ এবং অবরুদ্ধও বটে। অবরুদ্ধতার উদাহরণ হিসেবে বলতে পারি যে এখানকার যে পুঁজিবাদের ধরন, এই পুঁজিবাদটা এখানে আহ এই পুঁজিবাদের ধরন, এখানকার সিভিল সোসাইটি বলে যে কনসেপ্ট, আপনারা অনেকে শব্দটা পরিচিত অনেকের কাছে। আমরা যে এটা বলতে কি বুঝি সেটা নিয়ে অন্যত্র আলাপ করছি, ভবিষ্যতেও করব। এখানকার সিভিল সোসাইটির গঠন এবং ধরা যাক যে এখানকার ডেভেলপমেন্ট বা উন্নয়নের যে মডেল ইত্যাদি ইত্যাদি, উন্নয়নের যে রাজনৈতিক ব্যবস্থা এবং মতাদর্শ, এই সবকিছুই আসলে এখানকার গণতন্ত্রের বিরুদ্ধে যায়, এটা বলে আমরা মনে করি। কিভাবে, সেটা আমরা পরের আলাপে আরো পরিষ্কার হব। এবং সেক্ষেত্রে
মুদ্রা কথার অর্থাৎ শুরুর যে মূল কথাগুলো সেখান থেকে আমরা তাহলে বাংলাদেশের জন্য আমাদের প্রস্তাবনা কি? আমাদের প্রস্তাবনা হচ্ছে আমাদের গণতন্ত্রের বিষয়ে এই যে বললাম যে বৈশ্বিক ঐতিহাসিক যে মাত্রাগুলা এবং তার দেশকাল পাত্রগত মাত্রাগুলা, অর্থাৎ আমাদের মতো রাষ্ট্রে গণতন্ত্রের সংকটটা কি, বৈশ্বিক সংকটটা কি, সেটা খেয়ালে রাখা। এবং গণতন্ত্র ধারণার, যেহেতু গণতন্ত্র একটা একটা নির্মীয়মান প্রক্রিয়া, রাজনৈতিক ব্যবস্থা, ফলে এইটার যে ঔপনিবেশিক বর্ণবাদী মাত্রাগুলো আছে সেখান থেকে এটাকে একটা ন্যায় ইনসাফি, একটা বি উপনিবেশিক সাম্যের একটা রাজনৈতিক ব্যবস্থার কল্পনা, চর্চা, অনুশীলনের দিকে যাওয়ার একটা জরুরত আমরা আছে বলে মনে করি। এক দুই হচ্ছে যে এইখানে আমাদের দরকার হবে এই সংকটগুলো থেকে বের হয়ে যদি গণতন্ত্র করতে চাই আমরা, তাহলে গণতন্ত্রকে এখানে হতে হবে, এই রাষ্ট্রটাকে হতে হবে একটা জাতিবাদ এবং পরিচয়বাদ মুক্ত, নাগরিকত্ব ভিত্তিক, সমপরিচয় ভিত্তিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্প। 3 নম্বর হচ্ছে যে এখানে আমাদের লাগবে যেটাকে পপুলিস্ট বা জনমোহন বা জনতুষ্টিবাদী যে রাজনীতি, আহ সেইটা থেকে আমাদের গণতন্ত্রকে সবসময় হেফাজত করতে হবে। কেন সেটা আমি আরো পরে বিস্তারিত বলবো। 4 নম্বর হচ্ছে যে আমাদের যে এখানে, চার বলতে আমি সিরিয়ালে অগ্রাধিকার অর্থে বলতেছি না, কিন্তু কয়েকটা দিক বলতেছি, উল্লেখ করতেছি। এই যে আমাদের যে আহ গণতন্ত্রের একটা বড় দিক হচ্ছে এর প্রতিনিধিত্ব চর্চা। অর্থাৎ এখানে আমরা যেভাবে সমাজের বিপুল জনগণের, বহুমাত্রিক জনগণের, বৈচিত্র্যপূর্ণ একটা সমাজের কি রকম ভাবে চিন্তা, স্বার্থ ইত্যাদি ইত্যাদির প্রতিনিধিত্ব হবে, সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব করব যে এটাকে একটা হেটেরোপ্যাট্রিয়ার্কাল, ন্যাশনালিস্ট, এলিটিস্ট এবং আইডেন্টারিয়ান, অর্থাৎ এই যে একটা হেটেরোপ্যাট্রিয়ার্কাল ন্যাশনালিজম, যেটা ন্যাশনালিজম সবসময় সেটা হয় যে জাতীয়তাবাদী, এবং এই যে একটা বেটাতান্ত্রিক যে আমাদের সমাজ ভাবনা এবং দেশ ভাবনা এবং রাষ্ট্র ভাবনা, সেখান থেকে মুক্ত হওয়া, সব ধরনের এলিটিজম থেকে মুক্ত হওয়া এবং সব ধরনের পর্যায়বাদ থেকে মুক্ত হওয়া, মুক্ত করা একটা প্রতিনিধিত্বের একটা মডেল আমাদেরকে চর্চা করতে হবে। এবং সেটার একদম কংক্রিট চেহারা হিসেবে আমরা কয়েকটা জিনিস দিয়ে সেটা চর্চা করতে পারি। একটা হচ্ছে যে তার প্রত্যক্ষ গণতন্ত্রের মাত্রাগুলো থাকতে হবে, যেমন প্রত্যক্ষ ভোট থাকা লাগবে, থাকা লাগবে আনুপাতিক প্রতিনিধিত্বের একটা জায়গা, থাকা লাগবে একাধিক আহ চেম্বার যেটাকে বলে, কক্ষ, সেগুলোর মধ্যে দিয়ে একটা এখানে ক্ষমতার মধ্যে একটা সাম্য, অংশগ্রহণ, সাম্য এবং ন্যায় বিচারের ব্যবস্থা রাখা, যেন এখানে কোনোভাবেই কোনো রকম কর্তৃত্বপরায়ণ, এখানে কোনো রাষ্ট্র সরকার সেরকম দিকে এই সমাজটা না চলে যায়, না নিয়ে যায় বা না চর্চা করতে পারে সেইটা। এবং গ্লোবাল অর্ডারের জায়গা থেকে দেখলে সারা দুনিয়ার যে বাস্তবতা, সেখানে আমাদেরকে তো একটা বিশ্ব সমাজে বাস করতে হয় রাষ্ট্র হিসেবেও। সেখানে আমাদের নীতি কি হওয়া দরকার? আমাদের নীতি হওয়া দরকার হচ্ছে যে একটা, আপনাদের কারো কারো মনে থাকবে বা অনেকেরই মনে আছে, না থাকলে আপনারা খোঁজ খবর করবেন, সেটা হচ্ছে যে একটা আমাদের একটা প্লুরিভার্সাল দুনিয়ার কল্পনা করতে হবে। মাল্টিপোলার শুধু নয়, প্লুরিভার্সাল দুনিয়ার কল্পনা করতে হবে, যে বিশ্ব সমূহের বিশ্ব, দুনিয়া সমূহের দুনিয়া, এইরকম একটা বহুমাত্রিক বৈচিত্র্যপূর্ণ দুনিয়া, কিন্তু সেটা ন্যায় ইনসাফের মধ্যে দিয়ে পরিচালিত, সেরকম দুনিয়ার কল্পনা করা এবং সেটার সাপেক্ষে, সেই নীতির সাপেক্ষে অপর রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক এবং বিশ্ব সমাজে আমাদের সম্পর্ক তৈরি করা। তার উদাহরণ হিসেবে আমি বলবো যে কোন চেতনা থেকে, কোন ধরনের চৈতন্য কাঠামো থেকে, কোন ধরনের রাজনৈতিক চেতনা থেকে সেটা আসতে পারে। উদাহরণস্বরূপ বান্দুং কনফারেন্সের ঘোষণা পড়বেন, আপনারা দেখতে পারেন কি বলা হয়েছিল সেখানে, এবং ট্রাই কন্টিনেন্টাল কনফারেন্সের কি আলাপ করা হয়েছিল সেখানে। কিভাবে একটা বিশ্ব সমাজ গঠিত হতে পারে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, রাষ্ট্রে রাষ্ট্রে এবং বিশ্ব সমাজগুলোর মধ্যে কিভাবে, কিরকম সম্পর্ক, কিরকম কমিউনিটি বিল্ডিং হতে পারে, কিরকম একটা দুনিয়া গঠন করা যেতে পারে, সেটার ভাবনা চিন্তা করা। এইগুলি করার মধ্য দিয়ে এবং এরকম একটা স্থানিক এবং বৈশ্বিক, স্থানীয় এবং বৈশ্বিক ওরকম একটা নতুন
গণতন্ত্র কল্পনার মধ্য দিয়েই আমরা কেবলমাত্র বর্তমান সংকট থেকে বেরোতে পারি। বর্তমান গণতন্ত্রের সংকটটা হলে কি আসলে, সেটা আমরা এখন একটু আলাপ করব। এটা ঠিক যে শুধুমাত্র গণতন্ত্রের সংকটটা বাংলাদেশে আছে শুধুমাত্র এটা নয়, এটা আমরা শুরুতেই বলছি। আহ গণতন্ত্রের সংকট বলতে গেলে সারা দুনিয়াতে আছে, এবং সারা দুনিয়াতে শুধু নাই, এটা দুনিয়ার ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ভাবে সমস্যাগুলো চলমান। ফলে এখানকার জন্য এই অবস্থায় সবার জন্য প্যারাসিটামল দেওয়ার কোনো বাস্তবতা নাই, বরং প্রত্যেকটা অঞ্চলের, প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা রাষ্ট্র প্রকল্পের গণতন্ত্রের সংকট তার নিজস্ব মাত্রা নিয়ে হাজির আছে। কিন্তু কিছু কমন বা কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা হয়তো লক্ষ্য করব, যেমন পপুলিজম সারা দুনিয়ায়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, ধরা যাক যে ট্রাম্প, ধরা যাক যে বলতে পারি মোদি, বলতে পারি আর্জেন্টিনায় যে নতুন প্রেসিডেন্ট আসলো, কিংবা এরকম আরো অনেক ধরনের পপুলিস্ট সরকার, পপুলিস্ট রেজিম, সেগুলো দুনিয়া হাজির হচ্ছে পরিচয়ের নামে, ইডিওলজির নামে, দেশপ্রেমের নামে, আর অনেক কিছুর নামে পপুলিস্ট সরকার আসতেছে। এবং আহ নানা রকম ভাবে মানুষ এই পপুলিজমের মধ্য দিয়ে আহ এক হচ্ছে যে সেটা তখন আর সেটা গণতন্ত্র হিসেবে থাকতেছে না, এক ধরনের এলিটিস্ট রুলেই পরিণত হচ্ছে জিনিসটা শেষ পর্যন্ত, এবং আবার মানুষেরা মাইনরিটাইজড হচ্ছে। তো এই প্রক্রিয়াটা দুনিয়ার একটা চলমান একটা খুব সাধারণ সংকট হিসেবে আমরা দেখতে পাই, পপুলিজমের যে নতুন উত্থান। তো এরকম আরো অনেকগুলি সাধারণ দিক দেখা যায়, কিন্তু আমাদের এই গণতন্ত্রের সংকটটা আলাপ করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখা দরকার। যেটা আমরা বললাম যে আমরা শুরুতে বলছিলাম যে কিছু কিছু বিষয় এলাবোরেট করবো আমরা, তার মধ্যে একটা জিনিস শুধুমাত্র আমরা বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের কন্টেম্পোরারি যে প্রবলেম ডেমোক্রেসি সারা দুনিয়া ব্যাপী, সেইটা আলোচনা করার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস অবশ্যই মাথায় রাখা লাগবে সেটা একটু বলে নিচ্ছি। আমাদের মনে রাখা লাগবে, চিন্তায় থাকা লাগবে, বিবেচনায় থাকা লাগবে। একটা হচ্ছে যে যে কন্টেম্পোরারি দুনিয়াটা মূলত একটা নেশন স্টেটের একটা ইউনিভার্সাল এক্সপিরিয়েন্সের দুনিয়া। অর্থাৎ আহ উপনিবেশ শেষ হয়েছে, এবং উপনিবেশ শেষ হওয়ার পরে সারা দুনিয়ায় পশ্চিমের যে রাষ্ট্রগুলা, কলোনাইজার সমাজ যেগুলা, তাদের যে রাষ্ট্রগুলা হয়েছিল, সেই রাষ্ট্রের মডেলে প্রায় সারা দুনিয়ায় জাতিরাষ্ট্রগুলোর একটা সাধারণ চেহারা অর্জন করার একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে। সেই জিনিসটা আমাদের গত 100 বছরের গল্প। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাদের। আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে আধুনিক রাষ্ট্রগুলো হাজির হইলো, পশ্চিমা সাম্রাজ্যবাদী এবং ঔপনিবেশিক রাষ্ট্রগুলোর মডেল প্রায় অনেকটাই অনুকরণ করে, সেই রাষ্ট্রগুলোর একটা একটা গ্রাউন্ডিং জিনিস হচ্ছে যে পপুলার সভরেনিটি। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ডেমোক্রেসি তাহলে আসলে কি, ডেমোক্রেসি আদার দেন পপুলার পপুলার সভরেনিটি, এই আমরা আলাপ করব। অর্থাৎ গণসার্বভৌমত্ব বা জনগণের সার্বভৌমত্বের বাইরে ডেমোক্রেসি আর কি জিনিস, সেটা একটা আলাপের বিষয় বটে। কিন্তু আমরা আপাতত সেই আলাপে এই মুহূর্তে রাখলাম না, পয়েন্টটা পরে আলাপ করবো আরো। এইটুকু শুধু আমরা খেয়াল রাখি যে সারা দুনিয়ায় এখনকার সাধারণ চেহারাটা হচ্ছে যে পপুলার সভরেনিটির একটা ইউনিভার্সাল প্র্যাকটিস। সেইটারই নানামাত্রিক সংকট দুনিয়ায় আমরা এখন দেখতে পাই। একভাবে আমরা এটাও দেখতে পাবো যে সারা দুনিয়ায় আহ বিশেষ করে কলোনাইজার সমাজগুলিতে, আহ পশ্চিমে একটা খুব সাধারণ অর্থে একটা বুর্জোয়াজি ডেভেলপ করছে, এলিট, একটা এলিট এবং মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটছে সারা দুনিয়ায়, পশ্চিমা দুনিয়ায়। এবং সেইটার একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে, কলোনিয়াল ধারাবাহিকতার মধ্যে দিয়ে আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকাতেও এক ধরনের জাতীয়তাবাদী চৈতন্য সেটার উন্মেষ ঘটছে।
এবং সেইটার প্রেক্ষিতেই জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে দিয়েই প্রধানভাবে পরবর্তীকালে জাতি রাষ্ট্রগুলোর উত্থান ঘটছে বা পতন পতন হয়েছে। এই রাষ্ট্রগুলো গড়ে উঠছে। এই যে গড়ে উঠছিল এই রাষ্ট্রগুলা, একদিকে পশ্চিমে কলোনাইজার সমাজগুলোতে, অন্যদিকে পৃথিবীর অন্যান্য অঞ্চলে আহ জাতি রাষ্ট্রগুলা। তার মধ্যে বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলা একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল যে তারা এক ধরনের ওয়েলফেয়ার স্টেট, সেটা তারা আহ কায়েম করছিল। বলে রাখা ভালো এখানে যে এই এই যেটা আমি আমি বলে রাখতে চাই, এটা আমি বলি মাধ্যমে যে এই এই যে ওয়েলফেয়ার স্টেট পশ্চিমের, এবং এটা মোটামুটি একটা ইউনিভার্সাল মডেল হিসেবে ধরে নেওয়া হয়েছে, এবং সেটা আমরাও সেই মডেলটাকে প্র্যাকটিস করতে চাই বেশিরভাগ পোস্ট কলোনিয়াল রাষ্ট্র। তো সেই ওয়েলফেয়ার স্টেট মূলত সাবসিডি দেয় হচ্ছে তৃতীয় দুনিয়া। এটা অনেকটা ফানর সেই কথার মতো যে সো কল্ড ফার্স্ট ওয়ার্ল্ড মূলত ক্রিয়েশন অফ দি থার্ড ওয়ার্ল্ড। তো সেইটা আসলে আরো বহুভাবেই এখনো চলমান আছে। সেই জায়গা থেকে বললাম কথাটা, যে পশ্চিমের ওয়েলফেয়ার স্টেট আসলে কিসে চলে আদার দেন এই পোস্ট কলোনিয়াল রাষ্ট্র এবং সমাজ এবং জনগণের সাবসিডি ছাড়া। তো সেই আলাপটা করব আমরা যদি সময় পাই। কিন্তু এটা একটা সাধারণ চরিত্র, চিত্র বর্তমান দুনিয়ার ডেমোক্রেসি এবং ওয়েলফেয়ার স্টেটের জায়গা থেকে দেখলে। এবং আরো সাম্প্রতিক কালে যেটা ঘটছে সেটা হচ্ছে যে এই যে ওয়েলফেয়ার স্টেট গুলা ছিল এতকাল, এই ওয়েলফেয়ার স্টেট গুলা আস্তে আস্তে নিউ লিবারাল টেন্ডেন্সির দিকে চলে গেল। এবং এই নিউ লিবারালিজমের দিকে ঢুকতেছে এবং ওয়েলফেয়ার স্টেট গুলাতে পপুলিজমের উত্থান ঘটতেছে। এইটা আমরা কিন্তু প্রায় সমান সময়ে একই সময়ে দেখতে পাবো জিনিসটা। অন্যদিকে পোস্টকলোনিয়াল রাষ্ট্রগুলা নেশন বিল্ডিং, স্টেট বিল্ডিং, রাষ্ট্র নির্মাণ, জাতির পুনর্গঠন, জাতির গঠন, এই কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকলো। এবং সেই ব্যস্ত হয়ে থাকার, ব্যস্ত হয়ে পড়ার উপায়টা, পথটা, অ্যাপ্রোচটা নিল হচ্ছে যেই পথটা, সেটা হচ্ছে যে মূলত পশ্চিমা উন্নয়ন, সভ্যতা, প্রগতি, আধুনিকতার মডেলটাকে তারা নিজেরা মডেল হিসেবে নিয়ে তারা সেটা করতে চেষ্টা করলো। মোরাললেস কম আর বেশি ব্যাপারটা এরকম ঘটলো। যদিও অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট বা অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলের একটা বড় দিক ছিল এইটা যে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের ক্রিটিক বা সমালোচনা, পর্যালোচনা, নিন্দা, প্রতিবাদ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে আসে সেই মডার্নিটির আলাপ, যে মডার্নিটি কেমন জিনিস। মডার্নিটি হচ্ছে এমন জিনিস যে আমরা এই কলোনিয়ালিজমের এবং সাম্রাজ্যবাদের ক্রিটিক করতে গিয়েও একই সঙ্গে আমরা একটা নতুন ধরনের চৈতন্যের মধ্যে ঢুকছি, যেটার নাম হচ্ছে কলোনিয়াল মডার্নিটি। তো সেই কলোনিয়াল মডার্নিটির প্রকল্পের মধ্যেই জাতিরাষ্ট্রগুলার, নতুন হাজির হওয়া রাষ্ট্রগুলার আহ সমাজ, রাষ্ট্র প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, সামাজিক জীবন, পাবলিক স্ফিয়ার, প্রাইভেট স্ফিয়ার সবই সেভাবে অনেকটাই প্রভাবিত হয়ে নতুন ভাবে সজ্জিত হওয়া শুরু হয়। এই কনটেক্সটেই আমরা মূলত ডেমোক্রেসি আলাপ, এবং এই কনটেক্সটের বাইরে ডেমোক্রেসি আলাপ করার আর কোনো সুযোগ নেই আমাদের। আমাদের আলাপ করার ক্ষেত্রে আরো একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা রাষ্ট্র রাষ্ট্রগুলোকে কিভাবে দেখি। আমি ইতিমধ্যে বলে ফেলছি যে আমাদের রাষ্ট্রগুলা পোস্ট কলোনিয়াল রাষ্ট্র। এখন পোস্ট কলোনিয়াল রাষ্ট্র কিন্তু মডেল হচ্ছে মূলত আহ কলোনাইজার সমাজগুলো যে রকম রাষ্ট্র বানাইছে সেই রকম রাষ্ট্রই। এবং আমরা যখন রাষ্ট্র নিয়ে আলাপ শুরু করি তখন আমরা মোটামুটি একটা টেকেন ফর গ্রান্টেড নেই, একদম ধরেই নেই যে রাষ্ট্র এর মডেল হচ্ছে ইউরোপের যারা কিনা কলোনি করছিল সারা দুনিয়ায়, এম্পায়ার করছিল সারা দুনিয়ায়, তারা যেই রাষ্ট্র হয়ে উঠলো শেষ পর্যন্ত, যে মানে যেই ধরনের রাষ্ট্র হয়ে উঠলো সেটি আমাদের মডেল। এবং আমরা এটা খেয়াল করি না যে
এই রাষ্ট্রগুলো, পশ্চিমের এই রাষ্ট্রগুলা, কলোনাইজার সমাজের এই রাষ্ট্রগুলা মূলত তার ভিত্তি হচ্ছে এত 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 বছরের, শত শত বছরের এম্পায়ার, সাম্রাজ্য এবং সারা দুনিয়ায় তাদের উপনিবেশ। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে মূলত রাষ্ট্রগুলা গড়ে উঠলো। এবং সেই রাষ্ট্রের যেই ধ্যান ধারণা, সেই রাষ্ট্রের যে পরিকল্পনা, প্রকল্প, সেটাকে আমরা আমাদের পরিকল্পনা, প্রকল্প এবং কল্পনা আকারে গ্রহণ করলাম। এইটা হচ্ছে আমাদের রাষ্ট্র বিষয়ক বাসনার ঔপনিবেশিকতা। এবং রাষ্ট্র বিষয়ে আলাপের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা, এটা যে রাষ্ট্রতত্ত্ব বা রাষ্ট্র ব্যাপারটা বোঝার জন্য আমরা যেসব কনসেপ্ট এবং ক্যাটাগরি গুলা ব্যবহার করতেছি এখনো পর্যন্ত সমাজ বিজ্ঞানে, রাষ্ট্রবিজ্ঞানে, সেগুলো মূলত ওই সাম্রাজ্য এবং মানে ঔপনিবেশিক যে আহ সমাজের জ্ঞান, তাদের যে অভিজ্ঞতা, সেখান থেকে তৈরি হওয়া কনসেপ্ট, ক্যাটাগরি, সেগুলো দিয়ে। ফলে আমাদের নিজেদের রাষ্ট্র এবং সারা দুনিয়ার বাকি রাষ্ট্রগুলো বোঝার ক্ষেত্রে আমাদের ওই রাষ্ট্রতত্ত্বের ক্ষেত্রে ওই ঔপনিবেশিকতাটা থেকে যাচ্ছে। এটা একটা বড় সমস্যা আমাদের আলাপের জন্য, সেটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। এর পরের কথা হচ্ছে যে, এখন কথা হলো যে এই গণতন্ত্রটা কি গণতন্ত্র। আমরা আগেও বলছি একটু যে আধুনিক কালের যেটাকে আমরা গণতন্ত্র বলতেছি, এই গণতন্ত্রটা মূলত আধুনিক একটা রাজনৈতিক ব্যাকরণ, প্রতিষ্ঠান এবং প্রক্রিয়া, যেটা প্রধানভাবে পপুলার সভরেন্টি প্র্যাকটিস করে, মানে জনগণের সার্বভৌমত্ব বা গণসার্বভৌমত্ব প্র্যাকটিস করে, এবং যেটার বহু রকম চর্চা, অনুশীলন, বিবর্তন চলতেছে। এখন এই যে গণতন্ত্রটা হাজির হইলো সারা দুনিয়ায়, এই গণতন্ত্রে হাজির হওয়ার ক্ষেত্রে অনেক তত্ত্ব আছে, সেই আলাপে আমরা, বিস্তারিত আলাপে আজকে যাব না আমরা। কিন্তু এইটুকু শুধুমাত্র আমাদের মনে রাখা অবশ্যই কর্তব্য হবে, না করলে আমরা ভুল করতে থাকবো থিওরিটিক্যালি, এবং ফলে তার পলিটিক্যাল ইমপ্লিকেশনও তাই খারাপ দিকেই যাবে। সেটা হচ্ছে যে, যেটা আমি একটু আগে বললাম, রাষ্ট্রতত্ত্বের ক্ষেত্রে যেরকম আমরা ঔপনিবেশিকতা দেখতে পাই, গণতন্ত্রের কনসেপচুয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা ওই ঔপনিবেশিকতাই আমরা লালন পালন করি। আহ ধরা যাক, আমরা হয়তো ধরে নিই যে গণতন্ত্র মানে হচ্ছে যে জনগণের সম্মতি, কিংবা আমরা ধরে নিই যে সামাজিক চুক্তি এক ধরনের, ইত্যাদি ইত্যাদি। তো এই কথাগুলিও ঔপনিবেশিক শাসকদের সমাজের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য ছিল, ঠিক একটা পোস্ট কলোনিয়াল সমাজের জন্য সে একইভাবে প্রযোজ্য নয়। এই কথাটা আমরা ভুলে যাই, এবং এই কথাটা ভুলে যাই বলেই আমরা আফসোস করতে থাকি নিজেদেরকে নিয়ে, যে এরা এতশো বছর আগে থাকলো, আমরা এত বছর বছর পিছিয়ে আছি। এই যে প্রগতি, উন্নতির আইডিয়াটা, প্রোগ্রেসের আইডিয়াটা, হেগেলিয়ান একটা টেলিওলজি, সময়ের একটা লিনিয়ার একটা প্রোগ্রেস, সরলরৈখিক একটা প্রগতির যে ধারণা, সেখান থেকে আমরা উপনিবেশিত সমাজগুলা নিজেরা সবসময় পিছিয়ে আছি বলে মনে করতেছি। এই মনে করাটা জায়গা থেকে আমাদের এখানে যে গণতন্ত্রের বাসনা, সেটার মধ্যেও এই ঔপনিবেশিকতা কায়েম থাকে, বর্ণবাদী ঔপনিবেশিকতা কায়েম থাকে। এটা অত্যন্ত বর্ণবাদী একটা দৃষ্টিভঙ্গি, ইতিহাস সম্পর্কিত, যে একটা লিনিয়ার প্রোগ্রেসের মধ্যে দিয়ে আমরা সবাই যাব পশ্চিমের মতো করে। এই এই ক্রিটিকটার একটা বিপদ হলো, সঙ্গে সঙ্গে অনেকে খুশিতে লাফায় উঠবে, আরে তাই তো পাওয়া গেছে, আমাদের অথরিটেরিয়ান রুল কায়েম করার পক্ষে একটা যুক্তি পাওয়া গেল। কথা হচ্ছে যে এনলাইটেনমেন্ট যে জিনিসটা ছিল, যেটা যেটা কোশ্চেন করা, অথরিটিকে চ্যালেঞ্জ করা, বিশেষ করে আহ একটা সুপার, কোনো একটা এন্টিটিকে আলটিমেট সভরেন পাওয়ার, অর্থাৎ সার্বভৌম কোন একটা শক্তি হিসেবে জনগণকে নয়, অপর কোনো শক্তি, রাজা হোক, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে রাজা হোক, এই যে জায়গাটা, তার সেই সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেই এই এনলাইটেনমেন্টের মধ্য দিয়ে পশ্চিমে এক ধরনের করে লিবারাল ডেমোক্রেসি হাজির হয়েছে। ফলে ডেমোক্রেসির ওই একটা কোর জায়গাটা হচ্ছে যে কোশ্চেন করা, অথরিটিকে কোশ্চেন করা এবং অথরিটেরিয়ানিজমকেই কোশ্চেন করা। অন্তত লিবারাল ডেমোক্রেসির কাজটা সেটাই করার কথা। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে,
এই পশ্চিমেই এই লিবারাল এই চাওয়াটাই সেই সময়ের কায়েমি সুবিধাবাদী এলিট অংশ চায় নাই। এটাও খেয়াল রাখার বিষয় আছে। ফলে কোনোভাবেই আমরা কর্তৃত্ববাদের কোন রকম প্রকাশ, কোন রকম চর্চা, কোন রকম কাঠামোকে আমরা বৈধতা বৈধতা দিতে প্রস্তুত নই, আমরা দিব না সেটা। কিন্তু এটা খেয়াল করতে হবে যে কি করে আমাদের গণতন্ত্রের বাসনা, আমাদের রাষ্ট্রের বাসনা, সেটা কি করে ঔপনিবেশিকতা এবং সেইটার সূত্র ধরে নানান রকম জুলুমশাহীকে সাহায্য করতে থাকে, এবং কি করে আমাদের যুক্তি হতে পারে আমরা আপাত অর্থে দেখতে পাই হয়তো যে আমাদেরকে এটা সাহায্য করবে, আমাদের গণতান্ত্রিক ন্যায় ইনসাফি গণতান্ত্রিক এটা সংগ্রামের পক্ষে হয়তো সাহায্য করবে, ভাবি আমরা হয়তো। কিন্তু এই যুক্তির যে বর্ণবাদী ঔপনিবেশিক ভিত্তিক কাঠামো আছে, সেটার কারণেই শেষ পর্যন্ত কর্তৃত্বপরায়ণ কর্তৃত্ববাদী যে কোনো সরকার বা রেজিম ওই যুক্তির সহযোগিতা পেয়ে যায়। হ্যাঁ, ওই যুক্তির অনেকটাই সাপোর্ট বা সমর্থন পেয়ে যায়। ফলে ওই যুক্তি দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা রাখা দরকার আছে বলে আমরা মনে করি। আচ্ছা, তো সেই জায়গা থেকে একই জায়গা থেকে এইটাও আলোচনাটা করে রাখি আমি যে পপুলার সাভরেনিটি এবং পপুলিজমের মধ্যে পার্থক্য এবং সম্পর্কটা কোন রকম জায়গায়, এবং আমরা কেন এবং কোন ধরনের পপুলিজম, কোন ধরনের পপুলিজমকে আমরা ক্রিটিক করব, বা কোন ধরনের পপুলিজমকে আমরা প্রতিরোধ করতে হবে, সেই জায়গাটা একটু বলি। যেহেতু গণতন্ত্র একটা বড় জায়গা হচ্ছে যে পপুলার সাভরেনিটি, ফলে জনগণ যদি চায় তো জনগণের যা চাওয়া তাই তো বৈধ হওয়ার কথা। সমস্যাটা হচ্ছে যে জনগণের এই চাওয়াটা একটা কোনো আহ কি বলা যায় যে একটা কোনো নিষ্পাপ প্রক্রিয়া নয়, এবং জনগণ বলতে as such একটা কোনো কম্প্রিহেন্সিভ একটা হোমোজেনাস কোনো এন্টিটি এটা হয় না। ফলে জনগণের সার্বভৌমত্ব এর মানে হচ্ছে একটা জনগোষ্ঠীর মধ্যে নানাভাবে চর্চিত চিন্তা, আশা, আকাঙ্ক্ষা, স্বার্থ, সেটার একটা নেগোসিয়েশন, সেটার একটা সমঝোতা, সেটা একটা বিরোধ, সেটা একটা, এবং সেইটা তৈরি হওয়া, সেইখান থেকে তৈরি হওয়া একটা আহ জয়ী ইচ্ছা, সেটার একটা প্রতিপালন, এটাকে আমরা পপুলার সাভরেন্টি বলতেছি আসলে। কিন্তু এটা নেসেসারিলি সবসময় ন্যায় ইনসাফের নিশ্চয়তা দেয় না। তাহলে এই ন্যায় ইনসাফের নিশ্চয়তা কে দিবে? কোন একটা স্বৈরতান্ত্রিক সরকার, কোন একটা অথরিটেরিয়ান সরকার? না, এটা যেন আমাদের লাগবে হচ্ছে একটা কাউন্টার হেজিমনিক প্র্যাকটিস সমাজের মধ্যে। অর্থাৎ সমাজে সমাজে ন্যায় ইনসাফের পক্ষে বহু রকম চিন্তা, চর্চার, মতের একটা সংগঠিত আহ একটা চর্চা থাকা লাগবে, হাজিরা থাকা লাগবে, যেইটা কোনো অন্যায়, বেইনসাফি এবং আহ কর্তৃত্বপরায়ণ কোন রকম আহ একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা পপুলার সাবরিনটির নামে সেটা জনগণের উপরেই আবার চেপে না বসতে পারে। কারণ আমরা আগেই বলছি যে পপুলিজম নেসেসারিলি সবসময় জনগণ, গরিব, মুজলুম, মেহনতি, প্রান্তিক, তাদের পক্ষে কাজ করবে এটা কোনো গ্যারান্টি নেই, বরং সেটা করে না আসলে। এটা কখনোই হওয়া সম্ভব নয়। বরং এইটা যেটা হয় যে একটা কায়েমি এলিটের যে ইডিওলজি, সেটাকেই সে বারবার পুনরুৎপাদন করতে থাকে। পপুলিজমের বিপদটা এইখানে। ফলে আমরা বারবার বলতেছি আমাদের ফোরাম থেকে, এবং আমি বারবার সেটা বলছি যে আমরা এই রকম যে কোনো রকম পপুলিজম, এবং সেটা আইডেন্টিটির নামে হোক, সেটা উন্নয়নের নামে হোক, সেটা যে কোনো নামে হোক না কেন, পপুলিজমের থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। পপুলিজম দুই রকম হয় অন্তত। এক হচ্ছে যে ধরা যাক যে প্রোগ্রেসিভ বা ন্যায় ইনসাফের জায়গা থেকে একটা একটা ধরন, আরটা হয় হচ্ছে অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান যে কোনো রকম পপুলিস্ট টেন্ডেন্সি থেকে আমাদেরকে, আমাদের সমাজকে এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে অবশ্যই আমাদের হেফাজত করতে হবে। তো এইটুকু বলে রাখলাম পপুলিজম সম্পর্কে একটু কমেন্ট। এখন আমি আরেকটু অন্য আলাপে যাই, সেটা হচ্ছে যে আমরা
যদি আমাদের একদম বাংলাদেশের জায়গা থেকে আসি সরাসরি, বাংলাদেশের ক্ষেত্রে গণতন্ত্রের সংকট কি কি দিয়ে আমরা চিনতে পারি? আমরা সবাই কম বেশি চিনি, কম বেশি সেটা শেয়ার বোঝাপড়ার মধ্যে আছে। তারপরে আমরা একটা চেক লিস্ট করি। একটা হচ্ছে যে আমরা কি করে এখানে পপুলার সভরেন্টি চর্চাটা কিভাবে হচ্ছে, এখানে আইন, বৈধতা, এইটার প্রক্রিয়াটা কি, এখানে অর্থনীতির মডেলটা কেমন, এবং সারা দুনিয়ার সঙ্গে এই রাষ্ট্র কোন রকম সম্পর্ক। আমি কয়েকটা জিনিস নিলাম। তো তার থেকে যদি আমরা একে একে কয়েকটা জিনিস আলাপ করি, একটা ধরা যাক যে পপুলার সভরেন্টি। এখানে পপুলার সভরেন্টির চর্চা বলতে গেলে এখানে করার তেমন রাষ্ট্র প্রকল্পের মধ্যে সেভাবে হাজির নাই। উদাহরণস্বরূপ আমাদের গণভোটের ব্যবস্থায় গণভোটের চর্চা নাই, ব্যবস্থা কখনো কখনো আইনি ভাবে হাজির হয়েছে, কিন্তু চর্চা হিসেবে এটা গণভোটের কোনো ব্যবস্থা আমাদের চর্চার কোনো জায়গা এখানে তৈরি হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে পপুলার সভরেন্টি যখন জনগণের ইচ্ছা, জনগণের সার্বভৌমত্ব, এর মানে হচ্ছে এখানে কোনো প্রকার অথরিটিরান রুল, কোনো প্রকার কর্তৃত্বপরায়ণ সরকার, কোনো প্রকার কর্তৃত্ববাদী সরকার, কোনো প্রকার স্বৈরতন্ত্র কায়েম থাকার কথা, বরং এটা জনগণের ইচ্ছা, জনগণের সার্বভৌমত্বের প্রতি একটা আহ বৈধ প্রক্রিয়া হিসেবে এখানে যেই চর্চাগুলি থাকার কথা দরকার, যে প্রতিষ্ঠানগুলি থাকা দরকার, যে প্রক্রিয়াগুলি প্রতিফলিত হওয়া দরকার, তার আমাদের এখানে আমরা দেখতে পাই না। উদাহরণস্বরূপ এখানে নির্বাচন, উদাহরণস্বরূপ এখানে বহু রকম নির্বাচন, কয়েকটার কথা বলছি, যে প্রত্যক্ষ ভোট, প্রত্যক্ষ গণতন্ত্রের বেশ কিছু ফিচার এখানে থাকা দরকার। এখানে আহ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এখানে মানুষের বহু রকম চিন্তার, বহু রকম মতের, বহু রকম আহ জনস্বার্থের বহু ধরনের প্রতিনিধিত্ব করতে পারে সেরকম প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা, সেটার অভাব আছে এখানে, সেটা নাই বলতে নাই। এবং এখানে আহ আইন, জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের সমাজের মধ্যে বহু রকম চিন্তা, কাউন্টার হেজিমনিক বহু রকম চর্চার প্রতিনিধিত্বকারী কোন একটা আহ সাংবিধানিক একটা ব্যবস্থা হিসেবে ধরা যাক যে পার্লামেন্টের কক্ষ, সেরকম জায়গাগুলো এখানে নাই। ফলে জনগণের সার্বভৌমত্ব চর্চার কোনো সাংবিধানিক রাষ্ট্রীয় কাঠামোগত সুযোগ এখানে আসলে ওই অর্থে কাজ করতেছে না বাংলাদেশে বর্তমানে। ফলে এখানে কোনোভাবেই বলা যায় না যে এখানে জনগণের সার্বভৌমত্ব ক্রিয়াশীল আছে। এটা একটা একটা দিক থেকে বললাম। আরেকটা দিক হচ্ছে যে এখানে আইন এবং বৈধতার প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। আমরা খুব পরিষ্কার ভাবে দেখতে পাই এখানে আইন মূলত ঔপনিবেশিক যে প্রত্যক্ষ শাসন ছিল তার ধারাবাহিকতা। এটা শুধুমাত্র আইন সংশোধন করে পাশের সালটা চেঞ্জ করে দিলে যে আইন পাল্টায় না, সেটা আমরা জানি। কিন্তু সেটাই শুধু নয়, যেই আইনগুলো দিয়ে একটা রাষ্ট্র চলতেছে, সেই আইনগুলার তাত্ত্বিক, দার্শনিক, ভাবাদর্শগত ভিত্তিটা কি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নিজেদেরকেই দেখি এখনো পর্যন্ত নেগেটিভ আকারে, আমরা নিজেদেরকে এখনো দেখি সাদার চোখে, আমরা এখনো দেখি বর্ণবাদের চোখে নিজেদেরকে দেখি আমরা, এবং সেইভাবে আমরা নিজেদের জন্য আইন প্রণয়ন করি। করি বলতে করে হওয়া আছে, আমাদের আইনগুলো সেইভাবে আছে। ফলে এই রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে আমরা বর্ণবাদী এবং ঔপনিবেশিক আইন, সেটাকে আমরা মেনে চলার প্রস্তাব করছি বারবার, এবং আমরা নিজেরা সেই আইন সায় দিচ্ছি অনেক ক্ষেত্রে, প্রস্তাবও করতেছি অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমরা সেটা বিরোধিতাও করতেছি। মোট কথা সমাজে একটা আইন বিষয়ে আমাদের অনেক গভীর ঔপনিবেশিকতার মাত্রা আছে, আমাদের চিন্তায়, আমাদের চৈতন্যে, আমাদের রাজনৈতিক চর্চায়, আমাদের রাষ্ট্র প্রকল্পে, আমাদের আইন ব্যবস্থার মধ্যে। সেখান থেকে আমাদের যাবতীয় আইন হচ্ছে, এবং সেই আইনগুলা আহ শুধু আইন নয়, আইনের অতিরেক আইন আছে এখানে। অর্থাৎ এখানে আইন তো মানার প্রসঙ্গ অনেক সময় থাকে না। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আইন দ্বারা শাসন। আপনারা হয়তো অনেকেই জানবেন যে ডেমোক্রেসির একটা, বা মনে করেন হয়তো অনেকেই, আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে গণতন্ত্রের একটা বড় কথা হচ্ছে যে আইনের শাসন।
কিন্তু কাকে বলে আইনের শাসন, এটা নিয়ে আমাদের মধ্যে বোঝাপড়ার ব্যাপক ঘাটতি আছে বলে আমরা মনে করি। আইনের শাসন কথাটা অত্যন্ত আহ মানে এটা নট, এটা আবশ্যিকভাবেই, আত্যন্তিকভাবেই গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটা হচ্ছে একটা কোন ধরনের সভরেনিটি কায়েম আছে সেটার ব্যাপার। যদি জনগণের সভরেনিটি কায়েম থাকে, তাহলে জনগণের পক্ষে জনগণের মতামত দেবার নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিধিসম্মত ভাবে এখানে আইন তৈরি এবং আইন প্রয়োগ হওয়ার কথা। সেটা না হয়ে এখানে অতিরিক্ত হিসেবে, আরো বাড়তি হিসেবে এবং আরো ভয়াবহ ভাবে এখানে আইনকে এখানে একটা নিবর্তনমূলক, নিপীড়নমূলক একটা জুলুমশাহী চলার জন্য এখানে আইনকে চর্চা করা হয়, আইন তৈরি করা হয়। এটাকে বলে আইনের দ্বারা শাসন। তো এইটা হচ্ছে আমাদের এখানে আইন চর্চা, আইনের সংস্কৃতি এখানে আছে জিনিসটা। আমরা আইনের সমস্যা আছে, আইন দ্বারা আবার আরো নতুন রকম আইন দিয়ে আমরা আমাদেরকে শাসিত করতেছি বারবার। এইটা অনেকটা আমরা নিজেদের পায়ে নিজেরা বারবার বেরিয়ে পড়ার কাজটা করতেছি। এবং এটা আসতেছে আমাদের আইনের শাসন বিষয়ক একটা খুব সমস্যাজনক বর্ণবাদী ঔপনিবেশিক ধারণা থেকে, যেন আইনের শাসন হলেই জিনিসটা ভালো হয়। ব্যাপারটা মোটেই তা নয়, বরং আইন, আইন কেন দরকার হচ্ছে সেটাই বড় কথা। আইন লাগবে কেন, এত এত আইন লাগবে কেন, এই প্রশ্নটা করা আমরা শিখি নাই। ফলে আমাদেরকে এখানে একটা কায়েমি সুবিধাবাদী গোষ্ঠী, এখানে যে কোনো একটা জনস্বার্থ বিরোধী যে কোনো একটা আহ সরকার সহজেই অনেক আইন করে ফেলে আমাদেরকে, আবার সেটার মধ্যে দিয়ে আমাদেরকে শাসিত করতে পারে। এই প্রক্রিয়া থেকে আমাদের বের হওয়ার প্রসঙ্গ আছে। এটা একটা সংকটের চেহারা। আমাদের গণতন্ত্রের একটা বড় সংকটের চেহারা হচ্ছে যে এখানকার ক্যাপিটালিজমের গঠনটা কেমন। আমি শুরুতে বলছিলাম, সেটা আরেকটু এক দুই লাইন বাড়তি যুক্ত যুক্ত করতেছি এখানে। আমাদের এখানকার ক্যাপিটালিজমটা, আমরা অনেক সময় হয়তো মনে করি যে আমাদের এখানে ক্যাপিটালিজম হয় নাই, আবার কেউ কেউ মনে করি যে ক্যাপিটালিজম হয়েছে। কথা হচ্ছে যে এখানে, এবং আরেকটা অনেক আমাদের প্রশ্ন থাকে বা অনেকে আমরা ভাবি যে আমাদের এখানে ক্যাপিটালিজম হওয়া, পশ্চিমের মতন ক্যাপিটালিজম হওয়া তো অনেক বাকি, আমাদের আরো অনেক উন্নত হইতে হবে পশ্চিমের মতো। যেখানে আমাদের দেখবেন যে আমাদের পপুলার ডিজায়ার, আমাদের এমনকি শাসকদের রেটরিকও কেমন হয়। যেমন আমরা সকাল বিকাল সিঙ্গাপুর, লস এঞ্জেলেস, তারপরে আর কি কি হয়। হ্যাঁ হ্যাঁ, সবই বিদেশি যা যা আছে। হ্যাঁ হ্যাঁ, লস এঞ্জেলেস, সিঙ্গাপুর, নিজে মালদ্বীপ তো, মালয়েশিয়া। মালয়েশিয়াতে হইতে হয়, আমাদেরকে মালয়েশিয়াও হইতে হয়। মানে আমরা কি হওয়া বাদ রাখবো, আর সুইজারল্যান্ড তো সকাল বিকাল হতেছিলাম। তো হ্যাঁ এই যে ডিজায়ার, এবং এই ডিজায়ার যে আবার মানে একটা মানে সরকার বা মানে সরকারের নানান মানে অ্যাপারেটাস থেকে রিট্রিক হিসেবে হাজির হয়, এটা এমনি এমনি হাজির হয় না। আমাদেরকে এগুলি দ্বারা তুষ্ট রাখা যায় বলে হাজির হয়। আমাদেরকে এগুলো দিয়ে তুষ্ট করার চাওয়া থেকেও হাজির হয়। তার মানে হচ্ছে কোথাও না কোথাও আসলে ব্যাপকভাবে আমাদের যে ডিজায়ার, শুধুমাত্র আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের ওই ঔপনিবেশিক রাষ্ট্র হওয়ার আকাঙ্ক্ষা আছে তাই না, আমরা ওদের মতো করে মানে ওই সেই প্রোগ্রেসের সেই সেই ময়ে চূড়ায় উঠতে চাই। এবং সেই চাওয়াটার মধ্য দিয়ে এখানে এক ধরনের ক্যাপিটালিজম, যেই ক্যাপিটালিজমটা এই রকমই হওয়ার কথা ছিল। অর্থাৎ আমরা একটা একটা পরিষ্কার ভাবে আমরা একটা ক্যাপিটালিজমে আছি, যেই ক্যাপিটালিজমের মধ্যে আমরা এখানে বিপুল অংশ মানুষ যেভাবে কলোনিয়াল রুলের মধ্যে ডিসপোজিশনের শিকার হয়, আহ বঞ্চিত নিপীড়িত হয়। হুম, ঠিক একইভাবে এখানে আমাদের এখানে এক ধরনের করে বিপুল সংখ্যক জনগোষ্ঠী একটা আহ লোকাল ক্যাপিটালের এবং গ্লোবাল ক্যাপিটালের সেই নিপীড়ন এবং প্রবঞ্চনা বঞ্চনার মধ্যে আমরা নিপীড়িত আছি। এই যে ক্যাপিটালিজমের বিশেষ ধরনটা এখানে, সেটার আরেকটু হয়তো বিস্তারিত করলে সুবিধা হতো। যেমন আমরা হয়তো ভাবি যে আমরা হয়তো কোনো একদিন ওই রকম ক্যাপিটালিজম করতে পারবো, যেই রকম ক্যাপিটালিজম পশ্চিম করছে,
কিংবা যেরকম ক্যাপিটালিজম আরো অন্যরা হয়তো করতেছে বা করতে যাচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা অন্য কোন রকম ক্যাপিটালিজম করতে পারবো না, আমরা কেবলমাত্র আমাদের ক্যাপিটালিজমটাই করতে পারবো, এবং সেটা আমরা করে ফেলছি ইতিমধ্যে। এবং এই ক্যাপিটালিজমটা ভয়াবহ, এই ক্যাপিটালিজমটা আমাদেরকে এইখানে নিয়ে আসছে, এই ক্যাপিটালিজম এইখানে আমাদেরকে এইভাবে নিপীড়িত বঞ্চিত করে, এই ক্যাপিটালিজমের জন্য এখানে এরকম আইন লাগে, এই ক্যাপিটালিজমের জন্য এখানে এরকম আইনের দ্বারা শাসন হয়, যেটাকে রুল বাই ল বা আইনের দ্বারা শাসন। আইনের শাসন নয়, আইনের শাসন সবই আইনের শাসন, কিন্তু আইন দ্বারা শাসন যেটা হয় এইটা হচ্ছে এখানে দরকার এই বিশেষ ধরনের পুঁজিবাদের জায়গা থেকে। এই পুঁজিবাদ করতে হলে এখানে আইন লাগবে, এরকম বহু রকম আইন লাগবে, নিবর্তনমূলক, নিপীড়নমূলক, গণবিরোধী আইনগুলো লাগবে। সেটা ইনডেমনিটি আইন দিয়ে বুঝবেন, সেটা সেটা সাইবার সিকিউরিটি আইন দিয়ে বোঝা যাবে, সেটা যে কোনো রকম এরকম আইন দিয়ে বোঝা যাবে। শ্রমিক স্বার্থ বিরোধী, আহ শ্রেণী, লিঙ্গ, পেশা, পরিচয়ে যারা মার্জিনালাইজড, তাদের সবার বিরুদ্ধে এখানে আইন কাজ করতে থাকে, এবং একটা এলিটের পক্ষে আইনগুলো কাজ করতে থাকে। তো এই এই আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই কেবলমাত্র এখানে এই ক্যাপিটালিজমটা এখানে ফাংশনাল থাকতে পারতেছে। এবং এই ক্যাপিটালিজম একই সঙ্গে গ্লোবাল ক্যাপিটালিজমের সঙ্গে এই এই সম্পর্কের সূত্রেই গঠিত, যেটা নাম হচ্ছে, আর একটা কথা বলতেছি, যেটা নাম হচ্ছে কলোনিয়ালিটি অফ পাওয়ার, কলোনিয়ালিটি অফ গ্লোবাল পাওয়ার। দুনিয়ার যে ক্ষমতা বিন্যাস, অর্থনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বৈশ্বিক ক্ষমতা বিন্যাস, সেই বিন্যাসের যেই প্রান্তিক অবস্থায় বাংলাদেশের মতন জাতি রাষ্ট্রগুলো আছে, সেইখানে যেই ক্যাপিটালিজম হওয়া সম্ভব, আমাদের ক্যাপিটালিজমটা সেরকম ক্যাপিটালিজম। এটা কোনো কালে আর কোন রকম অন্য কোন রকম ক্যাপিটালিজম হবে ওই রকম হওয়াটার চাওয়াটা, এবং ওই রকম ক্যাপিটালিজম হবে, ওই রকম লিবারাল ডেমোক্রেসি হবো আমরা, এইটাকে আমরা বলছি অনেক আগে যে এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপের মধ্যে দিয়ে এখানে একটা কায়েমি স্বার্থবাদী মহলের লুটপাটের প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব হয়। এই ক্যাপিটালিজমের মধ্যে দিয়ে এখানে সারা দুনিয়ার যারা লুটপাটকারী আহ অংশ, মানে আহ লুটপাটকারী শক্তি, তাদের সুবিধা হয়। এই ক্যাপিটালিজমের মধ্যে দিয়ে এখানে এ- একটা আহ বৈশ্বিক পুঁজিতান্ত্রিক পুরুষতান্ত্রিক যে সম্পর্ক মডেল, সেটাকে রিপ্রোডিউস রাখা সম্ভব হয়। এবং এই ক্যাপিটালিজম এই কারণে এখানে গণতন্ত্র বিরোধী হবে। কারণ গণতন্ত্র মানে হচ্ছে, এখানে আমি যদি ধরে নিই যে গণতন্ত্র মানে হচ্ছে পপুলার সভরেনিটি, তো পপুলার সভরেনিটি করতে দেওয়াটা আসলে এই ক্যাপিটালিজমের কাজ নয়। ফলে এইখানে ক্যাপিটালিজম করতে হলে আমাদেরকে এক ধরনের করে আহ নতুন রকম ভাবে এই অর্থনৈতিক, বৈশ্বিক এবং দেশীয় ক্ষমতার বিন্যাসের নতুন রকম কল্পনা করতে পারতে হবে আমাদের। আমি যদি আরো পরিষ্কার করে বলা যায় যে একটা পয়েন্ট, যেমন হচ্ছে যে এখানে এখানে ব্যাপারটা এরকম দাঁড়াইছে যে এখানে উন্নয়ন এবং গণতন্ত্র পরিষ্কার বিরোধী অবস্থানে দাঁড়ায় গেছে। কারণ ডেভেলপমেন্ট এখানে এই ক্যাপিটালিজমের একটা সফট প্রকাশ। এই ক্যাপিটালিজমের সবচেয়ে মোহনীয় প্রকাশ হচ্ছে, সবচেয়ে সফটার ভাষা, সবচেয়ে মৃদু এবং সবচেয়ে লোভনীয়, সবচেয়ে আকর্ষণীয় পরিবেশনার নাম হচ্ছে ডেভেলপমেন্ট। এবং এই ডেভেলপমেন্টের প্রক্রিয়া যেটা, এটা একটা রাজনৈতিক আদর্শিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান নেয়, এবং এই প্রক্রিয়াটা চলমান থাকতেছে বলেই এখানে গণতন্ত্র থাকতে পারতেছে না। এইটাই বিশেষ করে পোস্ট কলোনিয়াল সমাজের গণতন্ত্রের একটা সংকটের বড় দিক। পোস্ট কলোনিয়াল সমাজে ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্ট একটা কন্ট্রাডিকশন। পোস্ট কলোনিয়াল সমাজে যেখানে সিভিল সোসাইটি এবং ডেমোক্রেসি একটা কন্ট্রাডিকশন। কারণ এই এই যে সিভিল সোসাইটি, যেটা একটা এলিট অংশের মতামতের প্রতিনিধিত্ব করে, সেই এলিট অংশ তো এই ডেভেলপমেন্ট চায়, এই ক্যাপিটালিজমটা চায়, কারণ এই ক্যাপিটালিজমে তাদের অনেক অনেক রুজি রোজগার, অনেক প্রফিট, হিসাবহীন। এটা কি এটা কি আপনি কোনো সাধারণ সূত্র বললেন? যেমন ভারতে তো আমরা বলতে পারি যে গণতন্ত্র মানে আছে বলা যায়, বা বলে অনেকে। এটা বলা যাবে কিনা সেটা প্রশ্ন করার আছে। ভারতে তাহলে মোদির উত্থান হলো কিভাবে? এটাই বলছি যে হুম। পপুলিজমের উত্থানের সঙ্গে গ্লোবাল ক্যাপিটালিজমের সম্পর্কটা গভীরভাবে যুক্ত, কিন্তু সেটার কনটেক্সট ডিফারেন্ট। ওয়েস্টে একভাবে একভাবে পপুলিজমের উত্থান হচ্ছে,
আর নন ওয়েস্টে পপুলারিজমের উত্থানটা আরেকভাবে হচ্ছে, কিন্তু সম্পর্ক সূত্রটা এক, ঐতিহাসিক ভাবে এক। কি সেটা? কলোনিয়ালিজম এবং ক্যাপিটালিজম। সেটা যে সংকট, সেটা স্থানে স্থানে ভিন্ন ভিন্ন রূপ নিচ্ছে, কিন্তু সংকটের বৈশ্বিক সম্পর্ক একটাই, সারা দুনিয়ার হুম। গ্লোবাল কলোনিয়ালিটি অফ পাওয়ার, গ্লোবাল কলোনিয়ালিটি অফ গ্লোবাল ইকোনমি। একদমই তাই। ফলে ওদিকে ওয়েলফেয়ার স্টেটে চাপ পড়তেছে, পপুলিজমের উত্থান। এইখানে এখানে আরেক ধরনের ক্যাপিটালিজম করতে চাওয়া হচ্ছে, ফলে এখানে আরেক ধরনের পপুলিজম হচ্ছে। এখানে মানুষের যেহেতু এখানে প্রান্তিকীকরণ বিপুল আকারে শুরু হয়েছে, একটা পোস্ট কলোনিয়াল সমাজে যে করে যেভাবে প্রান্তিকীকরণ হয়, মার্জিনালাইজেশন ঘটে, সেটার মধ্যে দিয়ে কি হচ্ছে, এখানে এখানে আইডেন্টিটির নামে, এখানে আরো নানান কিছু নামে মানুষ মুক্তি চায়, মানুষ মানে বাঁচতে চায়, মানুষ আরো অনেক কিছু করতে চায়। মানুষের এই চাওয়াটাকে আমি মানে নিষ্পাপ বা মানে এজেন্সিহীন বলতেছি না, কিন্তু এটা একটা পলিটিক্স হিসেবে হাজির হতে থাকে। সেই পলিটিক্স এর কাউন্টার পলিটিক্স তো থাকা লাগবে, ফলে এটা আমি নিষ্পাপতার জায়গা থেকে বলছি না, কিন্তু এটা হাজির হয় এই সংকটটা। এবং এই হুম। সংকটের আশু সমাধান, ইমিডিয়েট সমাধান হিসেবে মানুষ একটা পপুলিস্ট একটা প্রকল্পের মধ্যে ঢুকে পড়তে পারে। সেই বিষয়ে ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস তৈরি করার কাজটা হচ্ছে কাউন্টার হেজিমনি প্র্যাকটিসের কাজ। মানে গ্রামসিয়ান অর্থে বলতেছি আমি, যে কাউন্টার হেজিমনি এই জায়গাটা কাজ করতে হবে। ফলে ওইটা আমি বললাম যে ওইটা এইভাবে যুক্ত। ফলে বাংলাদেশের মতো সমাজে, পোস্ট কলোনিয়াল সমাজে, ডেভেলপমেন্ট ডেমোক্রেসির কন্ট্রাডিকশনে আছে। এখানে সিভিল সোসাইটি ও ডেমোক্রেসির কন্ট্রাডিকশন আছে। অর্থাৎ সিভিল সোসাইটি কন্ট্রাডিক্টরি টু ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কন্ট্রাডিক্টরি টু ডেমোক্রেসি। কারণ ডেমোক্রেসি যদি জনগণের সভরেন্টি হয়, জনগণের স্বার্থের পরিণত করতে হয়, তাহলে এই ক্যাপিটালিজম, এই ডেভেলপমেন্ট চলা সম্ভব। হুম। আমরা একটা চাওয়ার ক্ষেত্রে আমাদের এখন বাংলাদেশের একটা বড় প্রবণতা আছে যে মানে মানে ডেভেলপমেন্ট তো লাগবে, আমাদের ডেমোক্রেসিও লাগবে, কিন্তু আমরা এই প্রশ্নটা এখনো করতে শিখতেছি না যে দুঃখিত, যে ডেভেলপমেন্টের যেই ডিসকোর্স, ডেভেলপমেন্টের যেই মানে পলিটিক্সটা, বেসিক্যালি এই ডেভেলপমেন্ট, এটা আমার কথা নয়, আমি ধার নিচ্ছি কল্যাণ সেনালের ব্যাখ্যা, যে এই ডেভেলপমেন্ট মূলত একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট, একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট অফ ক্যাপিটাল এবং ক্যাপিটালিজম। যে কথা আমরা আরো বহুভাবে অন্যভাবে বলছি, কিন্তু কল্যাণ সেনা থেকে আরো পরিষ্কার করে বলছেন যে এই ডেভেলপমেন্টটা একটা গভর্নমেন্টালিটি, ক্যাপিটালের বিশেষ গভর্নমেন্টালিটি। কিরকম ক্যাপিটালের? পোস্ট কলোনিয়াল ক্যাপিটালের। পোস্ট কলোনিয়াল ক্যাপিটাল মানে বাংলাদেশের ক্যাপিটালিজম যেমন, এইখানে ক্যাপিটালের ম্যানেজমেন্টটাই করতে হয় ডেভেলপমেন্টের মধ্য দিয়ে। ডেভেলপমেন্ট মানে একটা বিপুল অংশ মানুষকে আমরা একটা লম্বা, ওই যে অমল আকাশের একটা গান আছে না, তেল মাখা ওই বাঁশ, সমগীত হুম। একটা হুম। গান আছে, তো ওরকম একটা তেল মাখা একটা বাঁশের উপরে দেওয়া হলো মানুষকে। এর মধ্যে দিয়ে পুরো ক্যাপিটালের যে কাজটা সেটা ফাংশনাল থাকতে, লুটপাটটা অব্যাহত থাকলো, মানুষের প্রান্তিকীকরণ চলতে থাকলো, এবং সেই প্রান্তিক মানুষরা মুক্তির জন্য নিজেরা নানান পরিচয় বিভক্ত হবে, নানান মানে কোটায় বিভক্ত হবে হয়ে ক্যাপিটালের পক্ষেই তাদের পলিটিক্যাল রোল প্লে করতে থাকে। যেখানে আমরা আগের একটা পর্ব করছিলাম লোকায়ত থেকে, যারা আগ্রহী দেখবেন, যে বিভাজনের বিপরীতে কি করে পোস্ট কলোনিয়াল সমাজে, পোস্ট কলোনিয়াল এই ক্যাপিটাল সমাজের বিভাজন তৈরি করে, আইডেন্টেরিয়ানিজম বা পরিচয়বাদ হাজির করে, এবং আমাদেরকে বিচ্ছিন্ন করে, বিভাজিত করে, সেকুলার বনাম ফান্ডি, এই জাতীয়তাবাদী, পরিচয়বাদী বিভিন্ন রকম বিভাজক রেখা হাজির করে, এবং সেটার মধ্যে দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করে, বিভাজিত রাখে, এবং কায়েমি স্বার্থবাদী মহল, অথরিটেরিয়ান যে কোনো সরকার, জনগণের স্বার্থের বিপক্ষের যে কোনো সরকার ক্ষমতায় থাকতে সুবিধা পায়। ফলে এই যে ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি এবং ক্যাপিটালের মধ্যেকার সম্পর্ক একটা রাষ্ট্রে, এই সম্পর্কটা আমরা মিস করে যাচ্ছি বলে বাংলাদেশের গণতন্ত্রের সংকটের আহ আলোচনাটা আসলে ঠিক মতো হচ্ছে না বলে আমরা মনে করি, কম্প্রিহেন্সিভলি হচ্ছে না, সম্যকভাবে হচ্ছে না। এবং এই দিকগুলো বাদ থাকার কারণে আমরা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে ডেভেলপমেন্টের ক্রিটিক করতেছি না। আমরা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে আমরা বলতেছি না যে বিভাজনটা কোত্থেকে হচ্ছে, আমরা একে অন্যকে গালাগালি করতেছি, এবং আমরা বলছি কেন মিলতেছি না, আমরা মিলতেছি না কারণ এখানে এই ক্যাপিটালিজম আছে, যে ক্যাপিটালিজম এখানে এইভাবে মানুষকে বিচ্ছিন্ন করায়।
আইডেন্টিটির নামে আর অন্যান্য কিছুর নামে বিচ্ছিন্ন করায়, জাতীয়তাবাদের নামে বিচ্ছিন্ন করায়, জাতি পরিচয় নামে বিচ্ছিন্ন করায়, করায় এখানে একটা ক্যাপিটাল ফাংশনাল থাকে। এই ফাংশনাল রাখার পক্ষে আমরা বিভাজিত হয়ে ভূমিকা রাখতে থাকি। ফলে একটা ঐক্যের সূত্র আমাদের লাগবে। এই ঐক্যের সূত্রটাই হচ্ছে ডেমোক্রেসির পক্ষের শক্তি হাজির হওয়া। এই ঐক্যবদ্ধ বললাম যে নতুন সূত্র দিয়ে, সেই সূত্রটা তৈরি হবে কি দিয়ে? গ্লোবাল কলোনিয়ালিটি অফ পাওয়ার দিয়ে বোঝার একটা জায়গা, যে এই গ্লোবাল কলোনিয়াল ক্যাপিটালিজমটা কেমন জিনিস, সেখানে বাংলাদেশের মতন সমাজে ক্যাপিটালিজম কি জিনিস, এবং সেখানে রাষ্ট্র ভূমিকা কি, সেখানে ডেমোক্রেসি কার পক্ষে যায়, কার পক্ষে কাজ করলে ডেমোক্রেসি হয়, এই ক্যাপিটালের পক্ষে থাকলে, এই ডেভেলপমেন্ট ইডিওলজির পক্ষে থাকলে, নাকি এই ক্যাপিটালকে অন্য কোনোভাবে গভর্নমেন্টাল একটা প্রসিডিউরের মধ্যে আনতে হবে, তার গভর্নমেন্টালিটি ডিফারেন্ট হইতে হবে, যে গভর্নমেন্টালিটির মধ্যে দিয়ে ডেমোক্রেসি হইতে পারে। আমরা বলতেছি না যে কালকে আপনি কমিউনিজম করেন, আমরা বলতেছি যে এই ক্যাপিটালিজম ডেমোক্রেসির বিপক্ষে, যে ক্যাপিটালিজম আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা উন্নয়নের নামে হচ্ছে। আরো ভিন্ন রকম আমাদের অর্থনৈতিক সামাজিক ব্যবস্থাপনা লাগবে, সেটা নাম দিলাম না, সেটা কি কি সে নাম দরকার নেই আমাদের, কিন্তু এটা নিশ্চিত যে এখনকার এই ডেভেলপমেন্টের মডেল গণতন্ত্রের বিরোধী, এটুকু পরিষ্কার হলেই হয়। আচ্ছা, তো এই সংকটগুলো আছে আমাদের ডেমোক্রেসি করার ক্ষেত্রে, এবং ডেমোক্রেসি বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো আছে। তো সব মিলে আলোচনা আর লম্বা করতে চাই না। আহ কয়েকটা লক্ষণ বললাম আমরা বাংলাদেশের গণতন্ত্রের সংকটের জায়গা থেকে। এইগুলোর এই জায়গা, এইসব আলোচনা জায়গা থেকে দেখলে নির্বাচন মামুলি সমস্যা। আমরা তো নির্বাচনটা কোন জায়গা থেকে চাচ্ছি সেটা এখনো শিওর না। নির্বাচন তো লাগবেই, সঠিক সুষ্ঠু অংশগ্রহণমূলক ভোট তো লাগবেই আমাদের, কিন্তু সেই ভোট, সেই গণতন্ত্র আমরা কোন জায়গা থেকে চাইলে পাবো, সেই আলাপটা করা আমাদের খুব জরুরি। আমরা যদি এই মানে বৈশ্বিক এবং স্থানীয় গণতান্ত্রিক সংকটের এই মূল যেগুলো ধরতে না পারি, তাহলে আমাদের সমাধানের রাস্তাও খুব জটিল, এবং আশু আমাদের কোনো ভালো সমাধানের দিকে আমরা যেতে পারবো বলে আমি মনে করি না। তো আমি আলাপটা শেষ করে নিলাম। তারপরে যদি কারো কোনো প্রশ্ন মতামত থাকে সেদিকে যাব। আছে দুটা, দুটা প্রশ্ন আছে। আচ্ছা, আমি যাব সেদিকে। তাহলে এখন আমাদের কি কি দরকার, আবার সেই আমি শুরুতে বলছিলাম সে তার থেকে আবার কয়েকটা বলছি। আমাদের দরকার হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে এই ডেভেলপমেন্ট, এখানকার এই পোস্ট কলোনিয়াল বা এই আমাদের মতন জাতি রাষ্ট্রগুলোতে কোন রকম ক্যাপিটালিজম আছে সেটা বোঝার দরকার আমাদের, ডেভেলপমেন্টের পলিটিক্সটা বোঝা দরকার, এবং পপুলার সভরেন্টি কি জিনিস সেটা বোঝা দরকার। এই তিনটে জিনিস বুঝতে বুঝতে পারলে আমরা বুঝবো যে এখানে ডেমোক্রেসির বিরুদ্ধে কি জিনিস কাজ করতেছে। এখানকার ডেমোক্রেসির বিরুদ্ধে হচ্ছে এখানকার ডেভেলপমেন্ট ইডিওলজি, এখানকার ডেভেলপমেন্টের পলিটিক্সটা, এখানকার ডেমোক্রেসির বিপক্ষে হচ্ছে এখানকার সিভিল সোসাইটি বিষয়ক আমাদের মোহ, ধ্যান ধারণা এবং অনুশীলন। এখানকার ডেমোক্রেসির বিপক্ষে হচ্ছে এখানকার রাষ্ট্র সম্পর্কিত আমাদের ঔপনিবেশিক বোঝাপড়া। এখানকার ডেমোক্রেসির বিপক্ষে হচ্ছে এখানে আমাদের, বা গণতন্ত্রের বিপক্ষে হচ্ছে আমাদের এখানে আহ আমাদের যে বর্ণবাদী ঔপনিবেশিক চাওয়া রাষ্ট্র এবং গণতন্ত্র সম্পর্কে, সেগুলা আমরা আমরা কেন মনে করব যে আমরা পিছিয়ে আছি? 200 বছর, ওরা 200 বছর আগে ভোট দিচ্ছে, আমরা এখনো ভোট দিতে পারি না, ব্যাপারটা মোটেই সেরকম আলাপ নয়। এই আলাপটা সেলফ ডিফিটিং আলাপ। বরং আলাপ এইটা যে আমরা কি করে ঔপনিবেশিক বর্ণবাদী একটা ইতিহাস দেখার ভঙ্গি থেকে বের হয়ে, কাঠামো থেকে বের হয়ে এক্ষুনি সমাজে ন্যায় ইনসাফ কায়েম। আমরা পুরনো উপনিবেশ পূর্ববর্তী সময়ের কোন রকম বৈষম্যের মধ্যেও ঢুকবো না, অন্যায়ের মধ্যেও ঢুকবো না। আমরা ঔপনিবেশিক বর্ণবাদী এই বৈশ্বিক রাষ্ট্র প্রক্রিয়া, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ধ্যান ধারণা, এমনকি ডেমোক্রেসি ধ্যান ধারণা থেকে বের হয়ে আমরা এক্ষুনি ন্যায় ইনসাফ কায়েম করবো, সেই জায়গাটায় থাকা দরকার। সেইখানে শত্রু কি কি, সমস্যা কি কি সেটা দেখা দরকার। আমার পরিষ্কার দেখা যাবে যে সেখানে আমাদের গণতন্ত্রের বিষয়ে ধ্যান ধারণার ক্ষেত্রে আমাদের ঔপনিবেশিকতা আছে, রাষ্ট্র সম্পর্কিত ধ্যান ধারণা আমাদের ঔপনিবেশিকতা আছে, অর্থনীতি এবং রাষ্ট্র প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে আমাদের ঔপনিবেশিকতা আছে। আমরা
আমাদের ক্যাপিটালিজমটাকে চিনতেছি না। আমাদের ক্যাপিটালিজমটা এখানে গণতন্ত্রের প্রধান বাধা। এই ক্যাপিটালিজমের ধরনটা গণতন্ত্রের বিরুদ্ধে। এই ডেভেলপমেন্টের ধারণা, চর্চা, অনুশীলন, প্রতিষ্ঠান, পলিটিক্সটা গণতন্ত্রের বিরুদ্ধে। এগুলো পরিষ্কার করে ফেললেই আমরা নতুন রকম গণতন্ত্রের কল্পনা করতে পারি খুব সহজে। এবং সেইটা চর্চা শুরু হওয়া মাত্র আসলে ভোটটা আরো আরো স্ট্রংলি, আরো শক্তিশালী ভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন করতে পারে। আমরা এক্ষুনি ভোট চাই, সবার অংশগ্রহণমূলক ভোট অবশ্যই চাই, এবং সেই চাওয়ার সঙ্গে আমাদের এই কল্পনাগুলি যুক্ত করে যত সংগ্রামটাকে গভীর করব, তত আমাদের বিজয়টা আরো বেশি ন্যায় ইনসাফি বিজয় হতে পারে। আচ্ছা, আর একটা কাজ হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের ফলে এখানকার যে মানে রাষ্ট্র প্রকল্প, সেটা একটা নতুন ইমাজিনেশন দরকার, যেটা আমরা শুরু থেকে বলতেছি, জাতিবাদ পরিচয়বাদ মুক্ত, সমপরিচয় সম অধিকার ভিত্তিক একটা, নাগরিকত্ব ভিত্তিক একটা রাষ্ট্র প্রকল্প দরকার। আমাদের দরকার হচ্ছে যে পপুলিজম থেকে গণতন্ত্রকে হেফাজত করা, রাষ্ট্রকে হেফাজত করা। পপুলিজম কিরকম? পপুলিজম অথরিটেরিয়ান পপুলিজম। সেটা থেকে মানুষকে রক্ষা করা, সমাজকে রক্ষা করা, দেশকে রক্ষা করা। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে যে প্রতিনিধিত্বের ক্ষেত্রে আমাদের পুরুষতান্ত্রিক ব্যাটাগিরি, জাতিবাদী পরিচয়বাদী এবং কি বলে যে অভিজাতবাদী এবং হ্যাঁ পরিচয়বাদিত্ব বললাম, এইগুলা ভিত্তিক যে সমাজের বিন্যাস, এবং সেগুলা ভিত্তিক যে আমাদের প্রতিনিধিত্বের যে কাঠামো, তার পলিটিক্স। থেকে বের হওয়া, হ্যাঁ পলিটিক্স, সেটা থেকে বের হওয়া দরকার আমাদের। এবং নতুন ধরনের একটা প্রতিনিধিত্বমূলক, একটা অংশগ্রহণমূলক একটা গণতন্ত্রের কল্পনা শুরু করা দরকার, চর্চা শুরু করা দরকার। তার ইমিডিয়েট প্র্যাকটিস হিসেবে আমরা বেশ কিছু রকম প্রত্যক্ষ ভোটের প্র্যাকটিস করতে পারি, প্রত্যক্ষ গণতন্ত্রের প্র্যাকটিস করতে পারি। আমরা কিছু আনুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে পারি। এক্ষুনি এক্ষুনি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট অন্তত পক্ষে আমরা পার্লামেন্ট ধরনের ব্যবস্থা করতে পারি, যেগুলোর মধ্যে দিয়ে এখানে সমাজে ন্যায় ইনসাফের পক্ষে আলাপ আলোচনা, আইনি প্রক্রিয়া, তর্ক বিতর্ক মিলায়ে একটা একটা প্রক্রিয়া চলতে পারে, যেটা আরো বেশি ন্যায় এবং ইনসাফের আরো মঙ্গলের দিকে আমাদেরকে নিতে পারে। আর বৈশ্বিক সম্পর্ক সূত্রের মধ্যে আমরা বলতেছি যে আমরা একটা, বিশেষ করে বর্তমান দুনিয়ায় এখন অনেক স্পেস তৈরি হচ্ছে, যেখানে আমাদের স্বাধীন সত্তা নিয়ে, ন্যায় ইনসাফি সত্তা নিয়ে, গণতন্ত্রের পক্ষের অবস্থান নিয়ে, দুনিয়ার সকল নিপীড়িত মানুষের পক্ষ নিয়ে অবস্থান গ্রহণ করেই এই রাষ্ট্র প্রকল্প টিকে থাকতে পারে, সেরকম বাস্তবতা দুনিয়া তৈরি হচ্ছে। এবং সেই বাস্তবতা তৈরি করার দায়িত্ব আমাদের আছে, কারণ আমরা মুক্তি সংগ্রামে বিশ্বাস করি, এই জনগোষ্ঠী মুক্তি সংগ্রামে বিশ্বাস করে। ফলে তারা কেন বাকি দুনিয়ার মুক্তি সংগ্রামের সঙ্গে একাত্ম হবে না? অবশ্যই হতে হবে। এবং সেইখান থেকে আমরা সারা দুনিয়ায় বান্দুং ট্রাইকন্টিনেন্টাল স্পিরিটের মধ্যে দিয়ে একটা পৃথিবীর সকল মানুষের সঙ্গে মৈত্রী, ভালোবাসা, বন্ধুত্বের সম্পর্কের একটা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার একটা অংশীদার হিসেবে আমরা ভূমিকা রাখতে সক্ষম হতে পারি, যদি আমাদের এখানে একটা সত্যিকার অর্থে একটা পপুলার সভরেন্টির একটা ন্যায় ইনসাফি চর্চার প্রক্রিয়া আমরা গড়ে তুলতে পারি, যেটাকে আমরা বলতে পারি যে একটা ন্যায় ইনসাফি গণতন্ত্র। সেটা যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই এই সবকিছু করা সম্ভব। আপাতত শেষ করলাম এটুকু বলে। ওকে, দুইটা প্রশ্ন আছে। আহ, হম হম। একটা লোকে আওরঙ্গজেব প্রশ্ন করছেন যে আচ্ছা, একটু বলবেন আমাকে। গণতন্ত্রের হ্যাঁ, গণতন্ত্রের সংজ্ঞা কি একমত হওয়া সম্ভব? একমত হওয়াটা গণতন্ত্র কিনা, এটা এটা নাকি বোঝা যাচ্ছে না আপনার এই প্রশ্ন থেকে। আপনার নাকি প্রশ্নটা গণতন্ত্রের এটাই সংজ্ঞার লেখা। ব্যাপারে একমত হওয়া সম্ভব কিনা? না, গণতন্ত্রের সংজ্ঞার ব্যাপারে একমত হওয়া সম্ভব নয়। আমার মনে হয় যে আপনি লাস্টে যেটা বললেন ওটাই মানে উনি বুঝাতে চাচ্ছেন আর কি। হম হম হম। আচ্ছা, আর কি প্রশ্ন আছে? এটা আর একটু ব্যাখ্যা সাবরিনা। করি আরম্ভর জন্য। সেটা হচ্ছে যে হ্যাঁ। গণতন্ত্র তো, ওই যে বললাম, আমরা যদি ধরে নিই যে গণতন্ত্র একটা চিরায়ত প্রক্রিয়া, তাহলে ভুল হবে। আমরা যদি ধরে নিই যে পৃথিবী জন্ম থেকে গণতন্ত্র আছে, সেটাও ভুল হবে। আমরা যদি ধরে নিই যে পৃথিবীতে সকলখানে সমান রকম গণতন্ত্র হবে, সেটাও ভুল হবে। আবার এটাও আমরা গ্রহণ করব না যে আমাদের গণতন্ত্র লাগবে না, পশ্চিমের জিনিস গণতন্ত্র, আমাদের গণতন্ত্র লাগবে না, এটাও ভুল হবে।
এবং এই 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 টোপটা অনেকে দিচ্ছে, আরে আমরা তো আমরা আমরা আমাদের মতো চলবো, তোমাদের কাছ থেকে আমাদের গণতন্ত্র শিখতে হবে না। এই কথাটার মধ্যে একটা ধান্দা আছে। ধান্দাটা এই যে আমি ইলেকশন, ডেমোক্রেটিক সকল প্রসেস, সেটা থেকে আমি মানুষকে বঞ্চিত করে আমার একটা কোন রকম একটা ভেস্টেড ইন্টারেস্ট, কায়েমি স্বার্থ আমি বহাল রাখবো। আর কোনো হুম, কারণ নাই, কর্তৃত্বপরায়ণতার বাইরে আর কোনো কারণ নাই একটা দেশে ঠিকঠাক মতন ইলেকশন না হওয়ার, একটা দেশে ঠিকঠাক মতন গণতান্ত্রিক প্রক্রিয়া চলার, আর কোনো মানে না চলার আর কোনো কারণ নাই। ফলে ওইসব রেটরিক বা বুলি থেকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এবং এই কারণে গণতন্ত্রের সংজ্ঞাটা নির্মীয়মান সংজ্ঞাও বটে। গণতন্ত্র আমরা যা রচনা করব সারা দুনিয়ার মানুষরা মিলে, সেটাই হবে। এবং এই কারণে বারবার বলতেছি, গণতন্ত্রের ধারণার মধ্যে, চর্চার মধ্যে তার যে ঐতিহাসিকতা আছে, বর্ণবাদী ঔপনিবেশিক ঐতিহাসিকতা, সেই মাত্রাগুলো থেকেও আমরা গণতন্ত্রকে বের করার চিন্তা করব। এটা গণতন্ত্রের নিজেরই উপনিবেশনের একটা চর্চা, সেটা আমাদের করতে হবে। হুম, একদম। আর আর একটা গণতন্ত্রের কি তো কথা, কোনো কোনো বিশুদ্ধ সংজ্ঞাও কি মানে এরকম তো না না, সম্ভব না। অসম্ভব, অসম্ভব। সেটা একটা দরকার নাই তো, এটা দরকার নিশ্চল, হচ্ছে না, একদম তাই। এটা দরকার নাই, এটা এটা বরং খুঁজতে গেলেই আমরা একটা আরেক ধরনের কর্তৃত্ববাদে যাব। কথা হচ্ছে যে প্রত্যেকটা দেশকালের সাপেক্ষে ন্যায় ইনসাফের জায়গা থেকে কর্তৃত্বপরায়ণতার বাইরে, বিরুদ্ধে কোন রকম জন জন আহ জনসরকার ধরা যাক, বা জনগণের সরকার বা জনগণের ব্যবস্থা, ক্ষমতা ব্যবস্থাপনা, ক্ষমতা সেটা কি ব্যবস্থা। হ্যাঁ, সেটা কিভাবে কাজ করতে পারে, যার মধ্যে দিয়ে কোন রকম ক্ষমতা ব্যবস্থাপনা কর্তৃত্ববাদ তৈরি করে না, সেটাই গণতন্ত্র। হুম, এটুকু থাকলেই হয়, মানে অর্থাৎ এগুলো সবই হচ্ছে যে গণতন্ত্রের খুবই কৌশলগত সংজ্ঞা। এটা কোনো হ্যাঁ, হ্যাঁ। ইউনিভার্সাল চিরায়ত সার্বজনীন সংজ্ঞা সম্ভব নয়। প্রতিটা সংজ্ঞাই হবে এক নির্দিষ্ট লক্ষ্যের থেকে সংজ্ঞা। হুম। আচ্ছা, আর কি কথা ছিল? পরের প্রশ্নটা হলো সাবরিনা মৃত্যুর করা। আমি হ্যাঁ, বলছেন যে আমাদের যে নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে, আহ, বা যে কোনো পোস্ট কলোনিয়াল রাষ্ট্রে তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ে গণতন্ত্র নির্মাণে কোনো মৌলিক ভূমিকা পালন করা কি সম্ভব? খুব সুন্দর একটা প্রশ্ন হয়েছে, এটা সম্ভব আসলে। আমরা যখন বললাম যে গণতন্ত্রের উপনিবেশন লাগবে, এর মানে কিন্তু এই নয় যে আমরা কর্তৃত্ববাদে ফিরে যাব বা কায়েম করব কর্তৃত্ববাদ। আমরা বরং এইটা বলতে চাচ্ছি যে আমাদের দেশকাল সাপেক্ষে, যেমন কি করে কেন বললাম যে আমাদের এখানকার ডেভেলপমেন্ট এখানকার ডেমোক্রেসির বিরুদ্ধে, এখানকার ডেভেলপমেন্টের যে ইডিওলজি, যে পলিটিক্সটা আছে, সেটা গণতন্ত্রের বিরুদ্ধে। এই কথার মানে হচ্ছে আমাদের নিজস্ব দেশকালের সমাজের বাস্তবতা থেকে বিবেচনা নিয়ে আমাদের গণতন্ত্রের একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। তার মানে আমাদের এখানকার ভাষা, চৈতন্য, সমাজের গঠন, আমাদের অর্থনীতির ধরন, বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্কের ধরন, এসবই বিবেচনার মধ্যে আসতেছে। তার মানে আমাদের 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 রাজনীতি, আমাদের সংস্কৃতি, সবই সেটার মধ্যে বিবেচনার মধ্যে আসতেছে। এবং সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কি করে, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা উপনিবেশ বিরোধী সংগ্রামগুলি আমাদেরকে বহু রকম সাম্যের কল্পনাও দিছে, যেটা গণতন্ত্রের জন্য খুব দরকারি, খুব দরকারি। কিরকম সাম্যের কল্পনা দিছে, যে আমরা উপনিবেশিত এই যে বোধ, এই বোধের মধ্যে দিয়ে আমাদের এক ধরনের সকলের মধ্যে সকলের একটা আহ একটা সার্বজনীন পরিচয় হয়েছে আমাদের, যে আমরা নিপীড়িত, আমরা মজলুম, আমরা কেমন চাই, আমরা এমন চাই যেখানে এরকম ঔপনিবেশিক পুলিশ, এরকম ঔপনিবেশিক ম্যাজিস্ট্রেট আমাদের উপরে, এবং ঔপনিবেশিক বণিকরা আমাদের উপরে এই জিনিস চালাতে পারবে না, এইভাবে চালাতে পারবে না। এবং আমরা এমন কোনো সরকার নিজেরাও করব না, যেই সরকার, যেই ক্ষমতা ব্যবস্থাপনা আমাদেরকে আবার জুলুমের মধ্যে নিয়ে যায়। এই যে অভিজ্ঞতাটা হয়েছে পোস্ট কলোনিয়াল সমাজগুলোতে, এটা নিজেই গণতন্ত্রের জন্য খুব দরকারি একটা চৈতন্য। কিন্তু এটার অন্য মাত্রাও আছে, যে একই সঙ্গে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে যদি ধরে নিই যে হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে এম্পায়ারের মতন মডেলে তৈরি হওয়া স্টেট গুলা ইউরোপের, তাহলে আমাদের সমস্যা হবে। আমাদের হইতে হবে নন ইম্পেরিয়াল মডেলের একটা রাষ্ট্র প্রকল্প, যে রাষ্ট্র প্রকল্পটা সাম্রাজ্যিক কল্পনা করে না, যে রাষ্ট্র প্রকল্প কোনো একটা মানুষকেও নিপীড়ক হতে অ্যালাউ করে না, নিপীড়িত হতেও অ্যালাউ করে না।
তেমন রাষ্ট্র প্রকল্প আমাদের লাগবে। তো সেটার শিক্ষা তো আমাদের প্রত্যেকটা সমাজ থেকে নিতে পারি আমরা। আমাদের বহু রকম সাম্যের চর্চা সমাজের দুনিয়ার বিভিন্ন অঞ্চলে মানুষরা করে আসছে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে, এখনো করতেছে। সেগুলো থেকে আমরা শিখবো না? অবশ্যই শিখবো। এবং সেগুলোকে এখনকার গণতন্ত্রের জন্য সেগুলোকে কাজে লাগাতে হবে। সেই সাম্য ন্যায় ইনসাফের সেই বোধগুলা, সেগুলো কাজে লাগাতে হবে। যা কিছু কর্তৃত্ববাদের বিরুদ্ধে যাবে সবগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। চিন্তা, জ্ঞান, ভাব, ভাষা, সংস্কৃতি সবকিছু। ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। হুম। মোটামুটি এই প্রশ্ন ছিল। আরো যদি কারো কোনো আলাপ থাকে, যারা জুমে আছেন তারা চাইলে পারেন করতে। যদি না থাকে তাহলে আমরা আস্তে আস্তে শেষ করার দিকে যাব। লাইভের শেষ কোনো কথা আমার শুনবেন? মোটামুটি শেষ, আমার কথা শেষ মোটামুটি। কথা হচ্ছে যে ভাই, পরিষ্কার আলাপ, দেশে গণতন্ত্র লাগবে, কিন্তু গণতন্ত্রের জন্য আমাদের কিছু তাত্ত্বিক, ধারণাগত, স্বপ্ন কল্পনাগত প্রস্তুতিও লাগবে। এবং বহুভাবে সেই লড়াই সংগ্রামটা করতে থাকতে হবে। ন্যায় ইনসাফই একটা গণতন্ত্রের ধ্যান ধারণা আমাদেরকে মানে হাজির করতে হবে, যা বারবার আমাদেরকে কর্তৃত্ববাদের মধ্যে ঠেলে দিবে না। সেই চর্চাটা আমাদের জারি হওয়া দরকার, শুরু হওয়া দরকার, গভীরভাবে শুরু হওয়া দরকার। এটি হচ্ছে আবেদন সবার প্রতি আমাদের। হুম, একদমই তাই। আহ তাহলে আর যদি কারো কোনো আলাপ না থাকে, মনে হয় না কারো কোনো আলাপ আছে, তাহলে আমরা শেষ করার দিকে যাইতে পারি। সবাইকে ঠিক আছে। আবারও আবারও ধন্যবাদ, যারা যারা আহ আমাদের এতক্ষণ ধরে শুনলেন। অনেক মানুষ শুনলেন আমাদের এতক্ষণ। এবং যারা পরবর্তীতে যারা এই ভিডিওটা যারা দেখবেন আবার ফেসবুকে, আহ তাদের সবাইকে আগাম ধন্যবাদ জানাই। এবং আমরা আমাদের এইসব বিষয় সহ আরো নানান বিষয়ে আমাদের আলাপ জারি থাকবে। লোকায়ত.org আমাদের ওয়েবসাইট, সেখানে আমাদের চিন্তার সামান্য কিছু প্রতিফলন আপনারা সেখানে পাবেন। আর আপনারা বলেন চাইলে, যে আমরা আমরা সহকর্মী চাই, যারা যারা আগ্রহী হ্যাঁ আমাদের ওটাই সঙ্গে কাজ বলছি। করতে। হ্যাঁ, হ্যাঁ, যারা টাকা আমাদের পয়সাও সাথে কাজ চায়, করতে টাকা চান, পয়সাও চায়। হ্যাঁ ওটা তো অবশ্যই, যারা আমাদের সাথে কাজ করতে চান, আহ, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজে নক করতে পারেন। আহ, তারা আমাদের সাথে কাজ করতে পারেন নানান ভাবে। আমাদের সাথে কাজ কাজ করা সম্ভব। গ্রাফিক্স এর কাজ থেকে শুরু করে, ওয়েবসাইট বানানো থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে, আমরা নিজেদের নিজেদের কাজ নিজেরাই করি। খাওয়া দাওয়া, নিজেদের রান্না বান্না সব নিজেরাই করি। তো এগুলা এগুলা থেকে শুরু করে নানান ভাবেই আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনারা আমাদেরকে ডোনেট করতে পারেন। সেভাবেই আমরা আমাদের কাজ চালাই। আমরা সমাজের অংশগ্রহণেই আমাদের চিন্তাগুলো হাজির করি সমাজে। আহ ঠিক আছে। সবাইকে আমাদের পরবর্তী যে আয়োজন সেটা দেখার জন্য, সেখানে অংশ নেওয়ার জন্য আগাম উম স্বাগতম জানায় রাখলাম আর কি, দাওয়াত দিয়ে দিয়ে রাখলাম। এটা এটা বলে আমাদের আজকের আয়োজনটা আমরা শেষ করতেছি ফেসবুক থেকে। আচ্ছা, সবাইকে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা শুভেচ্ছা এবং শুভরাত্রি, বিদায়। শুভ